টাকা করি কারি কারি তোমার দেখা নাই, তোমার জন্য নতুন বাড়ি তোমার দেখা নাই, বাড়ি হইছে নতুন গাড়ি তোমার দেখা নাই, ব্যাংক ব্যালেন্সের বাড়াবাড়ি তোমার দেখা নাই। তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে। ভাই যাবেন? এই যে ভাই যাবেন আপনি? এই আপনি মাথা নাড়ছেন কেন? মুখে বলতে পারেন না? কইলামই তো যামু না ভাই। না আপনি বলেন নাই, আপনি মাথা নাড়ছেন। মাথা নাড়লে বোঝা যায় না যে আমি যামু না? হ্যাঁ বোঝা যায়, কিন্তু ইচ্ছে করে মাথাটা ফাটাই ফেলি। কি কইলেন আপনি? মাথা ফাটাইয়া দিবেন? এটা কি মগজ লোক পাইছেন? মাথা ফাটাবেন না? আসেন আসেন, মাথা ফাটান ফাটান, আসেন। এই আপনি যাবেন না কেন? আমার ইচ্ছা, আমি যামু না। আপনার ইচ্ছায় তো রাস্তাঘাটে সিএনজি চলবে না, এটা তো কোনো প্রাইভেট ট্রান্সপোর্ট না, পাবলিক ট্রান্সপোর্ট। পাবলিক যে জায়গায় যাইতে চাবে সে জায়গায় আপনি নিয়ে যেতে বাধ্য। আর আপনি তো কোনো আইন কানুন মানছেন না। যে ড্রেসটা আপনার পরার কথা সেটাও তো আপনি পরেননি। দেখেন ভাই, আমার আইন কানুন বুঝায় কোনো লাভ নাই। আপনার যদি কোনো অভিযোগ থাকে, ওই যে পিছনে পুকুর আছে সেখানে কল দেন। করু পুলিশ কন্ট্রোল রুম, যান কল দেন। আচ্ছা চলেন, 20 টাকা বাড়াই দেবো, চলেন। আমি ভাই যামু না, কইলাম না। কেন কেন যাবেন না কেন? আপনি বসে থেকে করবেন কি? পেয়ারা খান। আচ্ছা ঠিক আছে, আপনি পেয়ারা খান, পেয়ারা খাওয়া শেষ হলে তারপর আমি যাব। জি না, পেয়ারা খাওয়ার পর আমি হোটেলে যাবো ভাত খাইতে। হ্যাঁ ওকে, কোনো অসুবিধা নাই। আমি আপনার সঙ্গে ভাত খেতে হোটেলে যাব, তারপর বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, আপনি উঠেন। না না খান, আপনি পেয়ারা খান, পেয়ারা খাওয়া শেষ করেন। না ভাই, আগে আপনার পৌঁছে দিয়াই তারপরে পেয়ারা ভাত খাবো না। উঠেন। মিটারে যাবেন তো? একদম মিটারেই যাবো, উঠেন। ওইটা খুলে না, ওই পথ দিয়ে উঠেন। এদিকে এদিকে বেটা। রে বাবু, তুই কি আমার চিনস নাই? আরে না চিনছি তারে, অনকে বিস্তারিত কন লাগবো, কিন্তু তোর যে অবস্থা দেখতাছি তাতে অনকে মগা মোর্শেদ কনটা ঠিক হইব ক? তো হাইটাইটা কইছাস তুই? গাড়িতে উঠ বেটা, লিফট দে আয়। আচ্ছা তোর কি ধারণা আমার গাড়ি কেনার সামর্থ্য নাই, এই জন্য হাইটে হাইটে বাসা যেতেছি? শোন, ঢাকা শহরে 10-20টা কোটিপতি আমার পরিচিত আছে, যাদের এরকম 10-20টা গাড়িও আছে, তারপরেও তারা সকাল বিকাল হাঁটাহাঁটি করে। ও কত বেটা ডায়াবেটিক্স আছে, উচ্চ চাপ নিম্ন চাপ বিভিন্ন ধরনের চাপে ভুগতেছে। তুই তো ইয়াং পোলা, তোর কি কোনো চাপ আছে নাকি? ওর গাড়িতে ওঠ, লিফট দে আয়। না না মোর্শেদ, ঠিক আছে তুই একটা গাড়ি কিনছিস, আমার ভালোই লাগতেছে, কিন্তু তুই তো আমার জানোস সবার লিফট তো আমি নিব না। যা তুই। এই বেটা, তুই একটা কথা বললি, খুব মাইন্ড করলাম আমি। তুই আমার বাল্য বন্ধু, 10 বছর পরে তোর লগে আমার দেখা। হ্যাঁ 10 বছর পরেই যদি দেখা হয় তাহলে তো তুই পয়লা কবি দোস্ত কেমন আছোস, চল কোন এক জায়গায় বসি এক কাপ চা খাই। তুই তো এইটা কস নাই, তুই কইছস আয় তোর লিফট দেই, মানে তুই দেখাইতে চাইছস তুই একটা গাড়ির মালিক, তোর একজন গাড়োয়ান আছে। আমি দেখছি, আমার খুবই ভালো লাগছে, আমি খুব খুশি। তুই গাড়িতে যা দোস্ত, আমি হাইটেই যাবো। আরে দোস্ত ঠিকানাটা অন্তত কাট দে, একটা ঠিকানাটা কই থাকস না থাকস। তুই
সবসময় উল্টা বুঝছ। আরে দূর, কি কষ্ট না কষ্ট। এই মাহবুব, মাহবুব, এই মাহবুব। দোস্ত, জরুরি মিটিং আছে, তোমার সাথে পরে কথা আছে দোস্ত। এত অস্থির হয়ে যাবো না। রাত হয়ে গেছে, সরব। ফালতু লোক যেন উঠে গেছে দুনিয়ায়। মেজাজটাই খারাপ হয়ে গেছে, বুঝছো? কেন, আবার কি হয়েছে? তোমাকে মোর্শেদের কথা বলছিলাম না, মোর্শেদ? কোন মোর্শে? মগা মগা মোর্শেদ। হ্যাঁ বলেছিলে তো। সেই মোর্শেদ এখন একটা গাড়ি কিনেছে। কেমন লাগে বলো? তো সমস্যা কি? সে তো গাড়ি কিনতেই পারে। সবাই কি তোমার মতো নাকি? সবাই আমার মতো মানে? তুমি চেনো মোর্শেদকে? তুমি না বুঝে এই মন্তব্যটা কেন বললে? মোর্শেদ আজীবন ছিল ব্যাক বেঞ্চার। আমার পরীক্ষার খাতা থেকেও পাস করতো, দেখেও ভালো করে লিখতে পারতো না। এসএসসি পরীক্ষার সময় আমি সামনে বসা ও পেছনে বসা, আমি বলছি ও লিখছে। এই সময় ম্যাজিস্ট্রেট ঢুকলো। আমি বলছি মোর্শেদ ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট, ও বলে ম্যাজিস্ট্রেট বানান বল। অঙ্কে সবসময় গোল্লা পেত, দেখেও ঢুকতে পারতো না, প্লাস মাইনাসে ভুল করতো, যেখানে আমি বরাবর লেটার। এই গর্ব নিয়ে তুমি বসে আছো, সে তো আর বসে নাই। সে হয়তো তার সমস্যা কাটায় ফেলছে, বেশি বেশি টাকা ইনকাম করছে, গাড়ি কিনছে। তাতে তোমার এত হা উতাস কেন? সুইটি, ঠেস দিয়ে কথা বলবা না। এটা নেওয়ার মতো মনের অবস্থা এখন আমার নাই। যে ছেলেটাকে আমি আজীবন বিভিন্ন ক্ষেত্রে লিফট দিয়েছি, সে আজকে আমাকে গাড়িতে লিফট দিতে চায়। এটা তো প্রেস্টিজের ব্যাপার। এই বিষয়টা আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, তুমি বুঝতে পারছো? তুমি তোমার প্রেস্টিজ নিয়ে থাকো, আমার অনেক কাজ পড়ে আছে, আমি সেগুলো করতে গেলাম। আমি আমি কেন চাইবি তার সঙ্গে সবকিছু শেয়ার করতে চাই? আন্ডার ইন্টারমিডিয়েট মূর্খ মেয়ে, তার সঙ্গে সবকিছু আমার শেয়ার করতে। তুমি আমাকে কি বললে? না, আমি কিচ্ছু বলি নাই। তুমি ভেবেছো আমি কোনো কিছু শুনি নাই? খবরদার, তুমি আমাকে সবসময় আন্ডার ইন্টার বলবা না। কি বলবো? ডিগ্রি পাস, গ্রাজুয়েট। আমি তো তোমার পা ধরে বসেছিলাম। হ্যাঁ, প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর সাথে প্রেম করে যখন বিয়ে করেছিল, তখন তোমার মনে ছিল না? তোমার কারণে তো আমি পরীক্ষা দিইনি। তুমি তো আমাকে বলছিলে পরীক্ষা দেওয়ার দরকার নেই, কি বলনি? হ্যাঁ বলছি, কারণ আমি তো আগে থেকেই জানতাম যে পরীক্ষা দিলেও যা না দিলেও তা একই রেজাল্ট। লেখাপড়া ব্যাপারটা মগজের মধ্যে থাকতে হয়, সেটা তোমার নাই। আমার মগজে যদি লেখাপড়ার ব্যাপারটা না থাকে, তাহলে তোমার মগজে গাড়ি বাড়ির ব্যাপারটা নেই, এবং সেটা কিভাবে করতে তুমি জানো না। তাহলে শুধু শুধু আফসোস করছো কেন? যাও যাও, প্রত্যেকদিন কিছু বস্তু আমাকে গলা ধকরণ করার জন্য দাও না, যাও সেগুলো অ্যারেঞ্জ করো, আমি কিনবো, আমার খিদে লেগেছে। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফাইলটা স্যার। কি যেন সমস্যা এটার? স্যার ফাইলটা অনেকদিন আটকে আছে স্যার। অনেকদিন আটকে থাকবে কেন? আমার আগে এই চেয়ারে যিনি বসতেন উনি কি করেছেন? স্যার আগের স্যারের কথা আপনাকে কি বলবো স্যার, পুরো ফাইলই স্যার খেয়ে ফেলতে চাই। আরে বাবা তুই খাবি খা, অর্ধেক খা, পুরো ফাইলে তুই যে খেয়ে ফেলিস তাহলে আর কি থাকলো বলেন তো স্যার? হ্যাঁ তাই তো, পুরোটা খেয়ে ফেললে তো আর কিছুই থাকে না। তো আগের স্যারকে আপনি তুই করে বলতেন? জি না না স্যার, আপনি করে বলতাম স্যার, কথার কথা স্যার। আচ্ছা, তো উনি ফাইলটা আটকে রেখেছিলেন কেন? মানে ওনার ভাষ্যটা কি? স্যার উনি বলেছিলেন কাজটা নাকি এস্টিমেট অনুযায়ী হয়নি। মানে কাজটার কোয়ালিটি রক্ষা করা হয়নি, তাই তো? জি স্যার উনি তাই বলেছিলেন। আপনার কি মনে হয়? স্যার কাজটার কোয়ালিটি ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, কিভাবে বুঝলেন আপনি? স্যার হাঁটতে হাঁটতে আমি একদিন ওদের প্রজেক্টে গিয়েছিলাম, দেখলাম স্যার সব ঠিক আছে। তো মকবুল সাহেব আপনি একটা কাজ করেন, জি স্যার। একটা অ্যাপ্লিকেশন করেন। জি স্যার। বিষয়টা হবে পিয়ন পদ হইতে প্রকৌশলী পদে উন্নীতকরণ। মানে বুঝলাম না স্যার। এটা বুঝলেন না, কিন্তু কাজটা কোয়ালিটি হয়েছে এটা আপনি বুঝে গেলেন। মানে কাজটা তো আপনার বোঝার কথা না, এটা তো বোঝার কথা একজন প্রকৌশলী, কিন্তু আপনি বুঝে গেছেন। তা এখন পিয়ন থাকলে চলবে? প্রকৌশলী হতে হবে না? অ্যাপ্লিকেশন করেন, আমার মনে হয় হয়ে যেতে পারে। আর কায়দা কানুন তো নিশ্চয়ই জানেন আপনি। স্যার আপনি কিন্তু আমাকে লজ্জা দিচ্ছেন স্যার।
স্যার হয়েছে কি গরিব মানুষ তো কান্নাকাটি করছে তাই ফাইলটা নিয়ে আসলাম স্যার। গরিব মানুষ তো এই গরিবের কত টাকা এখানে আটকে আছে? স্যার ওই সার্কুলার অনুযায়ী টেন্ডার দিয়েছিল তো স্যার 10 কোটি টাকা স্যার। মানে একজন গরিবের এখানে 10 কোটি টাকা আটকে আছে। জি স্যার, জি স্যার। তা আপনার অবস্থা কি? স্যার আমিও তো স্যার গরিব স্যার। বাহ, গরিবে গরিবে মাসতু তো ভাই। তো ঢাকা শহরে আপনার কি বাড়ি টাড়ি কিছু আছে? স্যার আপনার যে দোয়ায় স্যার কষ্টে মষ্টে একটা বাড়ি ধরেছিলাম, দোতলা পর্যন্ত এসে আটকে গেছে, ছাদটা ঢালাই দিতে পারিনি স্যার। তা আপনি কি এখন ওই বাড়ির নিচতলায় থাকেন? না স্যার, নিচতলা পুরোটাই স্যার গ্যারেজ, দোতলা থেকে স্যার 6 তলা পর্যন্ত আবাসিক ডাবল ফ্ল্যাট স্যার। প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য স্যার একটা করে গাড়ি, 10টা গাড়ির জন্য স্যার এই গ্যারেজটা স্যার। বাড়িটা কোথায়? স্যার উত্তরায় স্যার, রানাবোলা স্যার। বাহ, খুবই ভালো জায়গা। তো ছাদ টাদ নিয়ে আপনার কষ্ট করার কি দরকার? ওখানে তো ডেভেলপার অলরেডি ঢুকে গেছে, ওদের দিয়ে দেন, ওরা কমপ্লিট করবে। স্যার ডেভেলপারকে কেন দিব স্যার? এটা সমস্যা আছে স্যার। কি সমস্যা বলেন তো? স্যার পুরো বিল্ডিংয়ের অর্ধেক তো তারাই নিয়ে যাবে স্যার, এটা সমস্যা না স্যার? খুবই সমস্যা এটা। তো মকবুল সাহেব, আজকে আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। জি স্যার। দুজন অদ্ভুত গরিবের পরিচয় পেলাম। জি স্যার। একজনের আমাদের অফিসে 10 কোটি টাকা আটকে আছে, জি স্যার। আর একজনের উত্তরার বাড়ির ছাদ আটকে আছে। জি স্যার। তা আমার মনে হয় কি আপনি লেগে থাকেন, লেগে থাকলে আপনার ছাদটা তো এগুলো হয়ে যাবে। আর এসব তরিকা তো আপনি জানেনই। স্যার আমার জন্য দোয়া করবেন স্যার। হ্যাঁ, কিন্তু আমি আপনার জন্য দোয়া করলে তো আপনার ক্ষতি হতে পারে। জি স্যার। যান, দেখবো যান। প্লান স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এখনো এগুলো শেষ করোনি? তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি শেষ করে এখান থেকে বিদা হও। তাড়িয়ে দিচ্ছ কেন? তাড়িয়ে দিচ্ছি না, যেতে বলছি। নাও চা খাও। শোনো, তোমার হাজবেন্ডের বাসায় আসতে এখন অনেক দেরি আছে, চুপচাপ বসো তো। তুমি কি আমার চাইতে ওকে বেশি চিনো? ও যে কোনো মুহূর্তে হুট করে চলে আসতে পারে। আসলে আসবে, তুমি এত ভয় পাচ্ছ কেন? উনি আমাকে খুবই ভালো জানেন, সহজে সন্দেহ করবে না, নিশ্চিত থাকতে পারো। আমার নিশ্চিত হওয়ার কোনো দরকার নেই। তোমাকে আমি যেতে বলেছি, তুমি যাবে। নাও চা খাও। গরম তো। আচ্ছা, মনে করেন বাসায় আছি, সে আসলো, সে আমাকে দেখে কি বলতে পারে বলো তো? তোমাকে তো কিছুই বলবে না। তুমি চলে যাওয়ার পর আমাকে নানান ধরনের প্রশ্ন করবে, যেটা উত্তর দিতে আমার ভালো লাগবে না। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? তোমার সঙ্গে দেখা করার জন্য তোমার বাসায় আর আমি আসবো না? না, প্রয়োজন মতো আমরা বাইরে দেখা করে নিব। তুমি কিন্তু অযথাই ভয় পাচ্ছ। অযথা ভয় পেলে কি করবে? তুমি আমার ভয় কাটিয়ে দিবে? হ্যাঁ, কাটিয়ে দিব। কিভাবে? আমি তোমার বাসায় যখন তখন চলে আসবো। না, উনি যখন থাকবে না তখনই আসার চেষ্টা করবো। তারপরও যদি দেখা হয়েই যায়, হবে। আমি তোমার বাসায় আসতে পারি না, সেভাবেই ফেস করব। রাসেল, তোমাকে একটা কথা বলি। বলো। ওকে সামনাসামনি ফেস করো তো দূরের কথা, ও যখন বাসায় থাকবে তখন তুমি আমাকে ফোনও দিবে না। তাহলে কিভাবে বুঝবো উনি কখন বাসায় আছে কখন বাসায় নাই? আমাদের এই ব্যাপারটা নিয়ে তোমার ফাজলামি না করলে ভালো লাগে না, না? রাসেল, আমি কিন্তু সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমিও সিরিয়াস। তোমার বাসায় আর আমি আসবো না। তোমাকে যদি খুব বেশি দেখতে ইচ্ছে করে, তোমার বাসার সামনে রাস্তার ওই মোড়টাতে এসে তোমাকে মিস কল দিব, তুমি গিয়ে দেখা করে আসবে, ঠিক আছে? তাও ভালো। নাও চা শেষ করো। শেষ তো? তাহলে বসে আছো কেন? আর কি বসি না? উঠো। কেন? উঠো। আরে উঠো। আচ্ছা, কি হচ্ছে? বের হও। বের হও। যাচ্ছি তো। না, যাচ্ছি না, এক্ষুনি বের হও। মে আই কামিং স্যার? আরে বাবা, মোর্শেদ নাকি? আয় আয়। কেমন আছিস দোস্ত? ভালো। চা খাবি নাকি? আরে বেটা, চাটা পরে খাই, কথাবার্তা বলি। এত মোবাইল, তুই কি মোবাইলের বিজনেস করস নাকি? কি করলি দোস্ত, বুঝলাম না। ঘুরা ঘুরা মোবাইল বেচস নাকি, এটা জিজ্ঞেস করলাম। তুই যা করলি না, ঘুরা ঘুরা মোবাইল বেশি না। আর বেটা, প্রত্যেকটা মোবাইল কামের মোবাইল বেটা। এই যে এই মোবাইলটা দেখতেছস, এটা বিদেশি ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রক্ষা করি। আর এটা ব্যবসা সংক্রান্ত কাজে। আর এই যে এটা রাজনৈতিক বন্ধু বান্ধব আছে, ওদের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়। একান্ত ব্যক্তিগত, ফ্যামিলি, বউ। তোর চাকরি বাকরির কি অবস্থা এটা কর। কালকে তোর একটা ভিজিটিং কার্ড দিছি না? দিছিলি তো। ওই অবস্থা। প্রত্যেক কথাই তো হাস্য লাস্য পাস্য, কিছুই বুঝি না, হওয়ার পরে গিয়ে বুঝি। কাম কাজ দিয়ে বেটা শুরু করি। কিন্তু তুই কাজটা কি করো সেটাই তো জানি না। জানবি কেমনে দোস্ত? 10 বছর পরে তোর লগে দেখা,
আরে বেটা বাংলাদেশে এমন কোনো অফিস নাই মোর্শেদ কন্ট্রাক্টর না চিনে। তোর অফিসে প্রথম বেটা কাম দে কাম করবো। ঠিক আছে, ভালো তো। তুই যেহেতু একজন কন্ট্রাক্টর, তোর নিজেরই তো ভালো জানার কথা। আমরা যখন সার্কুলার দেবো, তুই টেন্ডার ড্রপ করবি, তোর প্রাইস লোয়েস্ট হলে তুই কাজ পাবি, সিম্পল। এটা তো একটা বইপত্রের কথা কইতাছস। বইপত্র রাখ, বইপত্রের বাইরে কথা ক। না, তুই যেটা বললি এটা তোর ক্ষেত্রে ঠিক আছে, মানে স্টুডেন্ট লাইফেও তো তুই বইয়ের বাইরেই ছিলি, আর আমি তো বরাবরই বইয়ের ভিতরে। এখন হঠাৎ করে বইয়ের বাইরে আসবো, এটা কিভাবে সম্ভব? আরে বেটা বাইরে হইতে চাইলেই বাইরে যায়। বদ্ধ ঘরের মধ্যে আসস, দরজাটা খোল, বাইরে দেখ ফক ফকা সব পরিষ্কার। স্কুলে পড়ার সময় তারে প্রায় আমি একটা অঙ্ক বোঝানোর চেষ্টা করতাম, তুই কিছুতেই বুঝতি না, মনে আছে? কোন অঙ্কটা রে দোস্ত? ওই যে তেল মাখা বাঁশ ভাইয়া বানর উপরে উঠে। ও বান্দর বান্দর, ওরে বাইরে এত জটিল অঙ্ক আমার মাথায় একটু পয়লা সেকেন্ডে 2 মিটার উঠে, পরের সেকেন্ডে 1 মিটার নেমে যায়। নাবে। এখন ওই অঙ্ক বইয়ের মধ্যে তো বান্দর কোনো ফকা পরিষ্কার রাস্তা বাইর করতে পারে নাই, বইয়ের বাইরে এসে একটা রাস্তা বোধহয় বাইর করে ফেলাইছে। কি কস? মামারি তোর কথাটা আমি বুঝতে পারতেছি না। বান্দরটা তুই কোন একটা জায়গায় হয়তো পৌঁছাইছস, কিন্তু তুই মনে করতেছস ওইটা সবচেয়ে উঁচু জায়গা। তুই দোস্ত আসলো কেমনে যে কথা কস প্যাস পস পাই না, কিছুই বুঝি না। আচ্ছা বাদ দে, কাম কাজ দে। বললামই তো, সিস্টেম তো একটাই। সার্কুলার হবে, টেন্ডার ড্রপ করবি, প্রাইস লোয়েস্ট হলে কাজ পাবি, নাহলে পাবি না। তুই দোস্ত সার্কুলার মার্কুলার বাদ দে, কবে বের কোন ঠিক ঠিকানা আছে নাকি? তুই আমার ইমার্জেন্সি কাজ দে। না, সার্কুলারের বাইরেও যে আমরা কাজ করাই না সেটা কিন্তু না, কিন্তু সেটাও তো একটা মিটিংয়ের ব্যাপার। এখন আমার আন্ডারে একজন নির্বাহী প্রকৌশলী আছেন, একজন সহকারী প্রকৌশলী আছেন, একজন উপসহকারী প্রকৌশলী আছেন, মানে সবার সঙ্গে মিটিং করেই তো সিদ্ধান্তটা নিতে হয়। তবে বন্ধু হিসেবে তোমার আমি এতটুকু হেল্প করতে পারি যে ইনফরমেশনটা তুমি জানতে পারবে। বাস তাইলে হইব দোস্ত। কিন্তু তোমাকে আসতে হবে অ্যাকর্ডিংলি, মানে তোমাকে টেন্ডার সাবমিট করতে হবে এবং তোমার প্রাইসটা হবে লোয়েস্ট। হইবে না, এত কিছু করতে হলে তোর কাছে আইসি গেলি, এগুলো সব তুই করবি। তোর সাথে যেহেতু আমার দেখা হয়েছে আর আমি অফিস পর্যন্ত যেহেতু আইছি, এখানে আমি কাজ করবো, চিন্তা নাই। আচ্ছা যাক দোস্ত, আজকাল কথা না কই, আমার এক জায়গায় মিটিং আছে, যাইতে। চা খা। না জরুরি মিটিং। ওকে দোস্ত, হ্যাঁ। আল্লাহ হাফেজ। পেয়েছেন জি স্যার। কি স্যার? যেটা খুঁজছেন? স্যার ফাইলটা খুঁজে পাচ্ছি না স্যার। ফাইলটা কেন খুঁজবেন আপনি? স্যার দেখছিলাম আপনি সিগনেচার করেছেন কিনা। তা আমি যদি সিগনেচার করে থাকি, আমি তো আপনাকে ডাকবো যে মকবুল সাহেব সিগনেচার করে ফেলেছি, ফাইলটা নিয়ে যান। জি স্যার, ঠিক বলেছেন স্যার। যাক, আপনি এসছেন ভালো হয়েছে। শোনেন, জি স্যার। পরে আবার আমি ভুলে যাব। জি স্যার। আমার কাছে একজন লোক এসেছিল, আপনি দেখেছেন? জি স্যার। সে আমার স্কুল জীবনের বন্ধু, প্রাণের বন্ধু না, নামের বন্ধু। সে কিন্তু আবার আসবে, এসে আমাদের অফিসে কি কি কাজ হচ্ছে এবং ভবিষ্যতে কি কি কাজ হবে সব জানতে চাইবে। তখন আপনি কি করবেন? কি করবো স্যার? আপনি কোনোভাবেই তাকে কিছু জানাবেন না। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? জি স্যার। না, কোনোভাবেই বলতে আমি কি বোঝাতে চেয়েছি সেটাকে আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, সেটা বুঝতে পেরেছি স্যার। কি বলেন তো? স্যার উনি যদি আমাকে কিছু দ্বিতীয় চায়, আমি কিছু বলবো না স্যার। গুড, এটাই জান। স্যার ফাইলটা যদি স্যার একটু সিগনেচার করে দিতেন স্যার। মকবুল সাহেব, সামনে কি বর্ষাকাল নাকি? স্যার বর্ষা তো শেষ হয়ে গেছে, সামনে তো শীতকাল স্যার। না, ফাইলটা সাইন করার ব্যাপারে আপনার যে তাড়াহুড়া দেখছি, তাতে তো মনে হচ্ছে সামনে বর্ষাকাল। স্যার সিগনেচারের সাথে বর্ষার কি সম্পর্ক স্যার, বুঝতে পারছি না স্যার। না, সাইন হয়ে গেলে যেই ফাইলের মালিক সে তো খুশি হয়ে যাবে, আর সে খুশি হওয়া মানেই আপনার বাড়ির ছাদটা হয়ে যাওয়া, এবং সেটা তো বর্ষার আগেই হওয়া উচিত। স্যার একটা সত্যি কথা বলি স্যার, কেউ যদি আমাকে খুশি হয়ে কিছু দেয় স্যার, আমি নেই স্যার, আমি ঠিকই কিছু নেই না স্যার।
মানুষ খুশি হলে যদি টাকা দেয় তাহলে মানুষকে খুশি করার ব্যাপারে আপনি অস্থির হবেন, এটা তো অস্বাভাবিক কিছু না। ঠিক আছে, খুশি করার ক্ষমতা যেহেতু আপনার আছে, বাড়ির ছাদ আপনার হয়ে যাবে। এরপরে কি করবেন, গাড়ি নাকি? স্যার এটাও আপনার কাছে গোপন করবো না স্যার, আমার একটা ভাঙাচোরা গাড়ি আছে, আমার ছেলে মেয়ের স্কুলে যায় স্যার। তাই নাকি? জি স্যার। তো আপনাকে তো গাড়ি করে কোনোদিন অফিসে আসতে দেখলাম না। এটা কি করে সম্ভব স্যার? আপনার অবস্থাটা বুঝলাম, আপনার গাড়ি আছে, আপাতত গাড়ির দরকার নেই, কিন্তু বাড়ির ছাদ ঢালাইটা আপনার দরকার। জি স্যার। কিন্তু এদিকে আমার যে বাস্তবতা, এই ফাইলগুলো পেন্ডিং। জি স্যার। আমি পুঙ্খানুপুঙ্খরূপে ফাইলগুলি দেখবো, তারপর সাইন করবো। আমি তো অন্ধের মতো সাইন করবো না। জি স্যার। তারপর আমি আপনার ফাইলটা ধরবো, জি স্যার। আমি সাইডে যাব। কিন্তু সেটা তো সময়ের ব্যাপার, তাতে তো শীত পার হয়ে আবার বর্ষাকাল চলে আসতে পারে। স্যার তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, ধরেন স্যার এটা কি? এটা আমার সিগনেচার, জানি স্যার। এটা আপনি নকল করবেন। তারপর আপনার যাদের যাদের খুশি করার কথা, মানে যাদের খুশি করলে আপনার বাড়ির ছাদ ঢালাইটা হবে, তাদের খুশি করা শুরু করে দেন। কালকের মধ্যে হুবহু নকল করে আমাকে দেখাবেন। যদি হুবহু নকল করতে না পারেন, আপনাকে আমি খাগড়াছড়ি ট্রান্সফার করবো। জি স্যার। জানো? চলুন স্যার। মাহবুব, কি ব্যাপার মাহবুব, তুমি এখানে কি করছো? আমি তো আপা গাড়ি দেখছি। গাড়ি দেখছো বলতে কি, তুমি কি গাড়ি কিনবে? হ্যাঁ, একটা গাড়ি তো প্রয়োজন। মাহবুব কিছু মনে করো না, তুমি এখন কত স্যালারি পাও বলো তো? আমার স্যালারি বলতে ওই তো এই মুহূর্তে সব মিলিয়ে 45 থেকে 50,000। এই টাকার মধ্যে বাড়ি ভাড়া দিয়ে সংসার চালিয়ে 30-40 লাখ টাকার গাড়ি কিনতে পারবে? এত টাকা কি তোমার আছে? আমি তো নগদ টাকায় কিনবো না, ব্যাংক লোন নেবো ভাবছি। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাংক লোন নিলে, কিন্তু সেই টাকাও তো তোমাকে শোধ করতে হবে। এত টাকা কি তুমি শোধ করতে পারবে? তোমার জন্য বাড়তি চাপ হয়ে যাবে না? পারতে হবে, সবাই তো পারে, সবাই তো এভাবেই নেয়। মাহবুব, তুমি তো সবাই না, তুমি কেন এই বাড়তি চাপটা নেবে? এটা আপা, এটা একটা প্রয়োজন, এটা তো এখন আর কোনো ফ্যাশন না। আমি প্রত্যেকদিন অফিসে যাওয়ার জন্য বের হই, রিক্সা পাই না, সিএনজি পাই না, তাদের সঙ্গে ঝগড়াঝাটি হয়। আমি একটা অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা, আমি কি এখন সিএনজিওয়ালার সঙ্গে মারামারি করব? না না, মারামারি করতে যাবে কেন? সেক্ষেত্রে তুমি একটা পুরাতন গাড়ি দেখতে পারো, 3-4 লাখ টাকার মধ্যে পেয়ে যাবে। তুমি কার হাটে খোঁজ করতে পারো, বিভিন্ন গ্যারেজে খোঁজ করতে পারো, পেয়ে যাবে। হ্যাঁ, তাই তো। হ্যালো, কি করছো? এই তো তেমন কিছু না। কিছু না কেন? কিছু না কিছু তো একটা করার কথা। হ্যাঁ তাহলে করছি। তুমি এই সময় ফোন দিছো কেন? কেন, তোমার হাজবেন্ড কি চলে এসছে? না এখনো আসেনি, কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। এখনই আসবে না, আজকে আসতে দেরি হবে। দেরি হবে কেন? তোমার হাজবেন্ড তো গাড়ি কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিল। ফোন করে কি বলেছে? ওই তো বললো সে একটা গাড়ি কিনবে, আমার খোঁজে কোনো ভালো গাড়ি আছে কি না এইসব। তুমি কি বলছো? আমি বাজেট জানতে চাইলাম। কত বাজেট কত বলেছে? উনি তো বললো 2-3 লাখ টাকা। আমার তো মনে হয় না এই টাকার মধ্যে কোনো গাড়ি পাবে। তো তুমি তাকে কি পরামর্শ দিলে?
আমি আর কি বলবো, আমি বললাম ধোলাই গেলে যোগাযোগ করে দেখতে পারেন, ভাঙাচোরা কোনো গাড়ি পেলেও পেতে পারেন। একদম ফাজলামি করবে না। আর তার কি কোনো বন্ধু বান্ধব নেই? সে তোমাকে এসব কথা কেন জিজ্ঞেস করে? কেন বলে সেটা তুমি তোমার হাজবেন্ডকে জিজ্ঞেস করে দেখো। রাখো তো রাখো, ও বোধহয় চলে আসছে। আচ্ছা ঠিক আছে। শোনো শোনো শোনো, তার থেকে দেখা করো, তোমার সাথে একটু বের হবো। ওকে, কখন যোগাযোগ? দেরি হয়ে গেল আমার দরজা খুলতে। এদিকে দাও। গাড়ি তাহলে একটা কিনেই ফেলি, কি বলো? কেন? কি ব্যাপার, একদম এক কথায় রাজি হয়ে গেলে? এক কথা রাজি না হলে তুমি তো আমাকে 10 কথা বলে রাজি করিয়ে ছাড়বে, দরকার কি? তার মানে তুমি চাচ্ছ না আমি গাড়িটা কিনি? আচ্ছা গাড়িটা কিনি আগে, তারপরে ফ্ল্যাটের বুকিং দিই। কোথাও কি লেখা আছে যে আগে ফ্ল্যাট তারপরে গাড়ি? আর এমন তো না যে আমি তোমাকে বস্তিতে রেখেছি, তোমাকে রোদে পড়তে হচ্ছে, বৃষ্টিতে ভিজতে হচ্ছে। বরং গাড়ি ছাড়া রাস্তায় বেরোলে রোদে পড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, কারণ রিক্সা পাওয়া যায় না, সিএনজি পাওয়া যায় না। আর বাসে যে উঠবো, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, পুরো পরিস্থিতিই তো একটা অসভ্যতার পর্যায়ে চলে গেছে। আমাকে এত ব্যাখ্যা দিচ্ছ কেন? আমি কি তোমাকে গাড়ি কিনতে না করেছি? হ্যাঁ বলেছো, 3 দিন আগেই বলেছো। তুমি বলেছো ফ্ল্যাট আগে গাড়ি পরে, আমিও সেটাই বলছি। আমি শুধু অর্ডারটা একটু ঘুরিয়ে দিচ্ছি, গাড়িটা আগে ফ্ল্যাটটা পরে। সমস্যাটা কি? তোমাকে এখন খেতে দিব? খেতে দেবে, আমি এই সময় প্রত্যেকদিন খাই, এটা তো ঠিক আছে। এটা তো কোনো আলোচনার বিষয় হতে পারে না। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা আগে সলভ করি, তাহলে খাবারটা রিলিজ করতে পারবো। সলিউশন তো আমার কাছে না, সলিউশন তো তোমার কাছে। বসো, শোনো, তোমাকে মগার কথা বলছিলাম না আমি? মগা গাড়ি কিনছে, মগা বাদ। আমার অফিসের পিয়ন মকবুল, তারও একটা গাড়ি আছে, তার বাচ্চারা ওই গাড়িতে চড়ে স্কুলে যায়। ও, ওর গাড়ি আছে জানো, বাড়ি আছে জানো না? মকবুলে ঢাকা শহরে একটা বাড়ি আছে, দোতলা পর্যন্ত কমপ্লিট, শুধু ছাদটা ঢালাই দিতে বাকি। মকবুলের সঙ্গে তোমার কথা হলো কিভাবে? তুমি সেদিন ফোনটা ফেলে গিয়েছিল, ও নিতে এসেছিল, তখন দরজায় দাঁড়িয়ে এসব বলে গেল। যেচে সে বললো এগুলো? হ্যাঁ দরজায় দাঁড়িয়ে যেচে এগুলো বলবে কেন সে? হ্যাঁ, যেই বলেছে, কারণ তোমার কারণে সে তার ছাদ ঢালাই দিতে পারছে না। তুমি নাকি তার একটা ফাল আটকায় রাখছো, এই কারণে তার ইনকাম বন্ধ। আর তোমার জন্য নাকি তার মায়াও লাগে। আমার জন্য মকবুলের কেন মায়া লাগবে? কারণ তার বাড়ি গাড়ি আছে, তুমি এখন পর্যন্ত একটা ফ্ল্যাটের বুকিংও দিতে পারো না। সুইটি, এই কথাটা তুমি কিন্তু বানিয়ে বলছো জাস্ট আমাকে রাগানোর জন্য। হ্যাঁ বানিয়ে বলে বলছি, কিন্তু কথা তো সত্য। তুমি যাও, খাবার দেবে বলছিলে তো, যাও খাবারটা দাও। তুমি আমাকে খাবার দেবে, আমি খাবার খাবো। দিস ইজ আওয়ার রিলেশনশিপ, এর বাইরে অন্য কিছু শেয়ার করার দরকার নেই। যাও। হ্যাঁ, উচিত কথা বললে এরকমই মনে হয়। আগে আমি গাড়ি কিনবো। মাহবুব সাহেব আসেন নাই? না স্যার তো এখন অফিসে আসেনি। ও, দেরি করে আসে নাকি অফিসে? না, টাইমলি আসে, দেরি করে আসে না। এখনো তো অফিস টাইম শুরু হয়নি। ও আমি তাড়াতাড়ি চলে আসছি। আপনি আমারও চিনতে পারছেন? আমি মাহবুবের ছোটকালের বন্ধু। কালকে আসছিলাম অফিসে, আপনারা আমি দেখছি তো, আপনি আমার দেখেন নাই? হ্যাঁ দেখেছি, কিন্তু বললাম তো স্যার এখন অফিসে নাই। স্যার নাই, অসুবিধা নাই, স্যার আসবেন। স্যারের সাথে পরে কথা বলি, তার আগে আপনার দরকার। কি দরকার বলেন তো? টাকাটা রাখেন, চা খাওয়ানোর ব্যবস্থা করেন। সকালবেলা নাস্তা করে আসছি তো, চা খাই নাই। চা না খেলে আবার আমার মাথা ধরে, বুঝছেন? ঠিক আছে, চা খাবেন খাবেন, কিন্তু 1000 টাকা কেন? আঙ্কেল, কথার শুরুতে যদি আপনি মাইন্ড করেন, তাহলে পরবর্তী কথা কেমনে কমু? আরো 1000 টাকা রাখেন। তা বলেন, কাজ কামের কি অবস্থা? কোন কাজ কোন কাজ? আঙ্কেল, এত বড় একটা অফিস, আপনারা বসে বসে মাসি মারেন? ইমার্জেন্সি কি কি কাজ আছে বলেন না? না, ইমার্জেন্সি কাজ অবশ্য একটা আসছে, কিন্তু আপনি স্যারের সাথে কথা বলেন। ভাইয়া, আপনি বুঝতেছেন না, ও তো আমার বন্ধু। ওর সাথে আমার ব্যক্তিগত কথা হবে, ফ্যামিলির কথা হবে। আপনার সাথে চায়ের সম্পর্ক হইলো, এরপরে বিরিয়ানির সম্পর্ক হবে, চাইনিজের সম্পর্ক হবে, তাকে বললে 5 স্টার হোটেলে আপনার সাথে সম্পর্ক বিল্ড আপ হবে। বলেন বলেন, ঠিক আছে বলেন, কোনো চিন্তা নাই। শুনেন, 5 কোটি টাকার একটা ইমার্জেন্সি কাজ আছে।
থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। রাখেন। ভাইজান, আমি যে আপনাকে এই ইনফরমেশনটা দিলাম এটা কিন্তু স্যারকে বলবেন না, বুঝেনি তো ছোট চাকরি করি। এতক্ষণ কথা বইলা আপনি আমার এই চিনলেন, আপনার এবং আমার মধ্যে যে কথোপকথন হইল, যে লেনদেন হইল, এটা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। না সেটা আপনি বুঝতে পারছিলেন, আপনার মনটা খুব ফ্রেশ মন। তাহলে ফ্রেশ মনে একটা চা নিয়ে আন ভাই। ওকে ওকে, চল চল। হ্যালো ভাই, গাড়ি এটা তো বিক্রি হবে? জি। আচ্ছা, তো আমি কার সাথে কথা বলবো? মিজান ভাই, এদিকে আসেন, কথা বলুন। ভাই এটা তো বিক্রি হবে। লেগে তো রাখছে বিক্রির জন্য। ঠিক আছে, মানে এটার কন্ডিশন কি? কন্ডিশন একদম টিপটপ। ইঞ্জিন নতুন লাগাইছি, সকেট জাম্পার নতুন, সাসপেনশন নতুন, ডেন্টিংয়ের কাজ করছি, শুধু পেন্টিংয়ের কাজ এখন বাকি। এসি কি অবস্থা? এসি কুল, একদম আইসকুল। মানে ঠান্ডা হয় যথেষ্ট? কি বলেন, ঠান্ডা হয় মানে সোয়েটার পরে আপনার গাড়িতে বসতে হবে। দামটা বলেন। দামাদামি যদি না করেন তাহলে আপনার জন্য একদম 4 লাখ। 4 লাখ কি ফিক্সড? কম হবে না? 1 টাকা কমানো সম্ভব না। আমি কিনছি হলো 3,80,000 দিয়ে, তারপর আবার কাজ করাইছি। আর একটা গাড়ি দেখলাম, ওটাও তো বিক্রি হবে নাকি? হ্যাঁ, কি অবস্থা ওটার? ওটার কন্ডিশনটা টিপটপ। ইঞ্জিন নতুন, সাসপেনশন নতুন, সকেট জাম্পার নতুন, এসি হাইস্কুল। ওটার দাম কত? একদম কোনো দামাদামি হবে না, 3.5 লাখ। তো আপনি এটার কথা বললেন, এটার কন্ডিশন টিপটপ, এসি হাইস্কুল, ওটার কথা তো একই বললেন, তাহলে ওটার দাম কম কেন? ওই মিয়া, আপনি গাড়ি কিনতে এসেছেন, গাড়ির মডেল ছিলেন না? এটা হচ্ছে 90 মডেল আর ওইটা 89। হ্যাঁ, আচ্ছা, তাহলে 1 বছরের ব্যবধানের জন্য 50,000 টাকা কম। হ্যাঁ, চলেন তো দেখি ওটা একটু। চলেন। দেখেন, এটা একটু গাড়িতে উঠে মানে চালিয়ে দেখা যায় না? চালাবেন? না, আমি তো চালাতে পারি না। ও, এই হোমেন ভাই, একটু চালা দেন তো। ওঠেন। আপনি ওঠেন। না, আমার উঠা লাগবে না, আপনি দেন, আমার কাজ আছে একটু। তাই? হ্যাঁ, আপনি দেখেন আর একটু সব কিছু বুঝে দিন। আচ্ছা ভাই, রাখেন। এইটা আপনার টিপটপ কন্ডিশন। বাইরে পুরন গাড়ি, একটু তো সমস্যা হইতে পারে, এটা ঠিক করে দিচ্ছি। একটু সমস্যা হতে পারে, এই কথাটা আপনি আমাকে প্রথমে বলবেন না? আপনি তো বলেন নাই। আর বলবো কি, এটা টিপটপ গাড়ি, রানিং গাড়ি, তো এটা তো কি বলবো। রানিং গাড়ি থেমে গেল কেন? তো থামতেই পারে, এটা ইঞ্জিনের ব্যাপার। আরে ভাই, ইঞ্জিনের ব্যাপার থামতে পারে, আপনি বলছেন টিপটপ কন্ডিশন, এসি ভালো, সবকিছু ভালো, গাড়ি থেমে গেল। অদ্ভুত কথা বললে তো হবে না। ওরে ভাই, আপনি কি নতুন গাড়ি কিনতে আইছেন? এটা পুরনো গাড়ি। এমন একটা ভাব করতেছেন যে নতুন গাড়ি কিনতে আইছেন। যান আপনি শোরুম যাই নতুন গাড়ি কেনেন। এই হুমান ভাই, গাড়ি প্লেস করেন।
অফিসটা কি আমার না তোর আমি তো বুঝতে পারতাছি না, তুই আমার আগে পড়ছস। ভালো কথা বলছস দোস্ত, আমার না তোর। আরে বেটা, তোর অফিস মানে তো আমার অফিস, আমার অফিস মানে তো তোর অফিস। তুই আমার ছোট কালের বন্ধু না, বাচ্চুপান কে দোষ। তোরে চা দিছে? ও চা তো দিল, তুই নাই বয়ে বয়ে আমি একলাই খাইতেছি। কেটা দিল? মকবুলে? হ্যাঁ, তোর ওই পিয়ন মুখ বলি তো নাম। আউনের পরে যখন শুনছে তোর বন্ধু কি তুই কি করবো, পাগল হয়ে গেছে গা। আমি বললাম ভাই এত কিছু লাগবে না, আমি নাস্তা করে আইছি, আমার একটা রং চা দিল খাইতেছি। আচ্ছা ঠিক আছে, তুই তুই আজকে আবার আইসস কেন? তোর না কালকেই কইলাম কাম কাজ থাকলে জানাই দেবো মনে। দোস্ত আমি যাই না শুনে আইছি 5 কোটি টাকার ইমার্জেন্সি কাজ আইছে, দে বেটা শুরু করে দেই। তুই যাই না আইসস মানে? কেটা জানাইছে তোর? মকবুল? মকবুল জানাইবো কি রে? আরে মকবুলের উপরে বাপ আছে না, বাপের উপরেও দাদা আছে, ওখান থেকে চাইটা চাই। এই লাইনে এতদিন যাবত আছি দোস্ত, অটো সিস্টেমে সব চলে আসছে কানের মধ্যে। আচ্ছা জানছস যখন তখন তুই নিয়ম অনুযায়ী টেন্ডার ড্রপ কর, তাহলেই তো হয়। টেন্ডার ড্রপ করবো, সিস্টেম মতন সব কিছু করবো, এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না। আমি এদিকটা যাইতেছিলাম, চিন্তা করলাম দোস্তের লোক একটু দেখা করে যাই। আর কইস না, জরুরি একটা মিটিং আছে, এখনই যাইতে হইব বুঝছস। ঘড়ির চেনটা টাইট করস না কেন? তো ডল ডল করতেছে। আর কইস না এই ঘড়ির কথা, গেছিলাম দুবাইতে বুঝছস, বিজনেস পারপাস। ওখানে আমার ওয়াচ ফেয়ার হইতাছে, গেলাম গিয়া পছন্দ হলো কিনা ফেলাইলাম। এখন বাড়িতে দেখতে আর ভাল লাগে না, কিন্তু ফালাই দিব উপায় নাই, 5 লাখ টাকা দাম পেটা। আরে বাপ রে বাপ, ঘড়ি কিনছস 5 লাখ টাকা দিয়া? তাহলে তোর গাড়ির দাম কি 5 কোটি টাকা নাকি? তোর কি মাথা খারাপ হয়েছে বেটা? 5 কোটি টাকা তো আমি গাড়ি কিনবো, এরপর আমার দুদুক বান্দাল হয়ে যাক, 30 লাখ টাকার মধ্যে কিনছি বেটা। কি নগদ টাকা দিয়ে কিনছস? আবারও মাথা খারাপের মতো আরেকটা কথা বলি, বাট নগদ টাকা ব্যাংকের মধ্যে এফডিআর করছি, সেইখান থেকে লোন নিছি, ট্যাক্সের ঝামেলা কি যাবে বেটা? আচ্ছা ওই রাস্তাঘাটে তো দেখি অনেকেই তো পুরান গাড়ি চালায়, পুরান গাড়ির দাম তো অনেক কম হওয়ার কথা, কত কি করতে পারবি তুই? পুরান গাড়ি সম্পর্কে তো আইডিয়া নাই, পুরান গাড়ি টাড়ি কখনো কিনি নাই। কে তুই কিনবি নাকি? কিনলাম, মনে করে রিক্সা সিএনজি এগুলো তো অ্যাভেলেবল না, ঝামেলা। আর আমার তো অন্য কোনো জায়গায় যাওয়ার নাই, বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা, নিজেই ড্রাইভ করলাম। মাইন্ড করলাম দোস্ত, হেভি মাইন্ড করলাম। 1 মিনিট। হ্যাঁ জিসান কার? বাসেদ ভাই বলতেছেন? হ্যাঁ বাসেদ ভাই শুনেন, আমার একটা গাড়ি লাগবে, এক্স করোলা নাহলে জি করোলা হইলেও চলবো, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। শোনেন, একদম কিন্তু ব্র্যান্ড নিউ হইতে হইব। আপনি পোর্টে ফোন করে দেন, আপনি 3 দিনের মধ্যে পোর্টের থেকে গাড়ি নিয়ে আসেন। ব্র্যান্ড কালারটা কি দোস্ত? আচ্ছা কালার যে কোনো হলে চলবে, লাল নীল হলুদ বেগুনি অসুবিধা নেই। কে আপনি গাড়িটা আনবেন, গাড়িটা ব্র্যান্ড নিউ হইতে হইব, একদম ঝকঝকা তকতকা। ঠিক আছে ভাই, আমি 3 দিনের মধ্যে চাই। ওকে ওকে বস, ওকে ওকে ঠিক আছে, যা গাড়ি হয়ে গেল তোর। ওই বেটা তুই কি পাগল হইছ? এতগুলি টাকা দিয়ে গাড়ি কিনার ক্ষমতা আছে আমার? আমি চিন্তা করছি হয় ব্যাংক লোন নেবো, নাইলে পুরান একটা গাড়ি কিনে ফেলাম। আমার আশা নেই, তোর টাকা তো তুই গাড়ি কিনবি কে? তোর তো গাড়িটা চিন্তা করতে হইব না, আমি তোর গাড়ি কিনে দিব বেটা। তুই আমারে গাড়ি কিনা দিবি কেন? তুই আমার আশা নিতেছ তো? দুনিয়ার অফিসে আমি কাজ করতেছি, দুনিয়ার মানুষের আমি গাড়ি কিনে দিতেছি, আর তুই আমার বাল্যকালের বন্ধু, তোর অফিসে আমি কাজ করবো, তুই আমারে কাজ দিবি, তোর আমি গাড়ি কিনে দেবো না? তোরে আমি কোনো কাম দিতেছি না, বাইরে তুই। দোস্ত আমি টেন্ডার ড্রপ করবো, তারপরে কাজ নেব। তুই টেন্ডার ড্রপ করলে ওই টেন্ডার আমি আগে ছিড়বো, তারপর বাকি টেন্ডার দেখবো, বাইরে তুই। বুঝছি বুঝছি দোস্ত, আমি তোমার ছোট কাল থেকে চিনি, আমার মাথা গরম হয়ে গেছে, এখন এই ব্যাপারে কথা বলবো না, পরে কথা। কোনোদিন আমার সঙ্গে আসবি, বাইরে। Okay, দোস্ত। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি বলো তো? সবকিছু নিয়ে তোমার এত কিউরিয়াসিটি কেন? সব কিছু নিয়ে তো আমার কোনো কিউরিসিটি নাই, আমার কিউরিসিটি শুধু তোমাকে নিয়ে। তো আমার সাথেই তো যাচ্ছ, আমার সাথে যাচ্ছ, বরং সের জন্য শুকরিয়া করো। আচ্ছা করলাম শুক্রিয়া, এখন বলো কোথায় যাচ্ছি? ইস, এই ছেলেটাকে নিয়ে আর পারা গেল না। কোথায় একটা সারপ্রাইজ রাখবো, তাও রাখতে দিবে না। হ্যাপি বার্থডে। তো তো কি ভেবেছিলাম তোমার জন্য একটা গিফট কিনবো, তারপর উইশ করবো, তা তো করতে দিলে না। সারাক্ষণ অস্থির অস্থির অস্থির,
অস্থির বালক। থ্যাংক ইউ ম্যাডাম, আমার বার্থডে যে আপনি মনে রেখেছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম। এখন বলো কি নেবে, শার্ট না পাঞ্জাবি? তোমার যা খুশি, কিন্তু কিনতে কোথায় যাবে বলো তো? নিউ মার্কেট। নিউ মার্কেট বলতে ঠিক নিউ মার্কেটও না, নিউ মার্কেটের পাশে বাকুশা মার্কেটটা আছে না, ওই যে নীল খেতে, ওখানে। সুইটি তুমি এটা কি বলছো? শার্ট পাঞ্জাবি কিনতে বাকুশা মার্কেটে যাব? ওইখানে তো পুরান বই, তেহারি আর মোরগ পোলাও পাওয়া যায়। মোরগ পোলাও পাওয়া গেলে আমি তোমাকে মোরগ পোলাই খাওয়াবো। কেন, তুমি মোরগ পোলাও খাও না? হ্যাঁ খাই, কিন্তু এখন আমরা শুধু মোরগ পোলাও খাওয়ার জন্য নীল খেতে যাব? রাসেল, আর একটা কথা বললে কিন্তু আমি তোমাকে রিক্সা থেকে নামিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর একটা কথাও বলবো না, কিন্তু আমাকে নামাই দিও না। তোমার সাথে ঘুরতে আমার ভালো লাগছে। হ্যাঁ, শুধু এইটুকু মনে রাখলেই চলবে। আচ্ছা, তোমার হাজবেন্ডের গাড়ি কেনার কি হলো বলো তো? এই রিক্সালা ভাই, রিক্সা থামান, থামান। আরে রিক্সা থামাচ্ছ কেন? আশেপাশে তো কোনো সিএনজি দেখছি না। রিক্সা থামিয়েছি তোমাকে নামিয়ে দেওয়ার জন্য। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার হাজবেন্ড নিয়ে আর কোনো কথাই বলবো না। খুশি? রিক্সালা ভাই চলেন তো। এই দাঁড়ান, মনে থাকবে তো? এই যে প্রমিস, মনে থাকবে। হাজবেন্ড নিয়ে আর কোনো কথাই বলবো না। কিসের হাজবেন্ড? রিক্সালা ভাই চলেন তো। এত রেগে যাও কেন বলো? স্যার সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একজন ম্যাডাম স্যার আপনার সাথে দেখা করতে আসছে। কে ম্যাডাম, কে নাম জিজ্ঞেস করেছেন? স্যার নাম তো বললো না, বললো স্যার ব্যাংক থেকে আসছে। আচ্ছা, বসতে দিয়েছেন? জি স্যার বসে দিয়েছি। স্যার পাঠিয়ে দেবো স্যার? হ্যাঁ পাঠাবেন তো অবশ্যই, তবে তার আগে আপনার সঙ্গে কথা শেষ করি। জি স্যার। সব তথ্য দিয়েছেন তো? স্যার উনি তো কোনো তথ্য জানতে চাননি স্যার। উনিটাকে? স্যার ম্যাডামের কথা বলছেন না? না, ম্যাডামের কথা বলছি না। যাকে তথ্যগুলো দিতে নিষেধ করেছিলাম তার কথা বলছি। আমার স্কুল জীবনের বন্ধু, আমার প্রাণের বন্ধু না, নামের বন্ধু, তার কথা বলছি। সব তথ্য দিয়েছেন তো তাকে? না তো স্যার, আমি তো কোনো তথ্য তাকে দেইনি। আপনি স্যার মানা করলেন না? আমি তো মানা করেছিলাম, কিন্তু আপনি তো মানাটা শোনেননি। আপনি তো তাকে বলে দিয়েছেন সব। না না স্যার, আমি তার বলিনি স্যার, প্রশ্নই উঠে না স্যার। প্রশ্ন ওঠেই না? জি না স্যার। তাহলে আমাদের অফিসে সামনে যে 5 কোটি টাকার ইমার্জেন্সি কাজ হবে, সেটা ও জানলো কিভাবে? জেনে গেছে নাকি? কিভাবে জানো স্যার? আপনি যেভাবে বলেছেন সেভাবে জেনেছে। স্যার বিশ্বাস করেন স্যার, আমি স্যার বলিনি স্যার। বলেননি আপনি? জি স্যার বলেছি স্যার। স্যার বলেছি যে 5 কোটি টাকার একটা কাজ আসছিল, স্যার অন্যজনকে দিয়ে দিয়েছে। কেন এই কথা কেন বলেছেন আপনি? আমি কি অন্য কাউকে কাজ দিয়েছি? স্যার আমি তাকে কোনো তথ্য দেবো না, সেই জন্য স্যার একটু বাড়ি বলেছি স্যার। একটা মিথ্যাকে সত্যতে রূপান্তর করার জন্য আরো মিথ্যার আশ্রয় আপনার নিতে হচ্ছে। এটা তো আপনার জন্য নতুন কিছু না। নেন লেখেন। স্যার কি লিখবো স্যার? আমার সিগনেচার আপনাকে কপি করতে বলেছিলাম না? স্যার অনেক চেষ্টা করেছি স্যার, হয় না স্যার। দেখি চেষ্টার নমুনা দেখি। জি স্যার। জি স্যার। এটা কি? এটা চেষ্টার কি ধরনের নমুনা? স্যার চেষ্টা করে স্যার এটুকুই পেরেছি স্যার। আরে এটা মূল সিগনেচারের ধারে কাছে তো দূরের কথা, এটা তো চেষ্টারও ধারে কাছে নাই। স্যার কি করবো স্যার, আর তো হয় না স্যার। কেন হয় না কেন মকবুল সাহেব? স্যার এটা হওয়া উচিত না, সেই জন্য বোধহয় স্যার এটা হয় না। তো না হলে আপনার কি শাস্তি হবে আপনাকে বলেছিলাম, আপনার মনে আছে? জি স্যার। কি শাস্তি বলেন তো? স্যার আপনি আমাকে খাগড়াছড়িতে পাঠিয়ে দেবেন স্যার। তাহলে স্যার স্যার আপনি আমাকে খাগড়াছড়িতে স্যার পাঠিয়ে দেন। তবু স্যার আপনার সিগনেচার স্যার আমি নকল করতে পারবো না স্যার। স্যার যান, ম্যাডামকে পাঠিয়ে যান। জি স্যার। চলুন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসবো? হ্যাঁ প্লিজ আসেন। সিট ডাউন প্লিজ। কি স্যার, কেমন আছেন স্যার? জি ভালো। আপনাকে বোধহয় জাকির সাহেব পাঠিয়েছেন? জি স্যার, উনি আমার ইমিডিয়েট বস। আচ্ছা আচ্ছা, ওই তো আমি একটা গাড়ি কেনার কথা ভাবছি, সেক্ষেত্রে তো ব্যাংক লোন লাগবে। এখন আপনাদের কন্ডিশনগুলো যদি একটু বলতেন। সেক্ষেত্রে স্যার আপনার কাছ থেকে আমার কিছু প্রাথমিক ইনফরমেশন নিতে হবে। আপনি যদি কিছু মনে না করেন স্যার, মান্থলি কত টাকা স্যালারি আপনি ড্র করেন?
আমার স্যালারি সব মিলিয়ে 45 থেকে 50,000। স্যার অন্য কোনো ব্যাংক থেকে কি আপনি লোন নিয়েছেন? না, কোথাও কোনো লোন নেই। এনি পারপাস এনি ব্যাংক? না, নেই। স্যার প্রথমেই কিন্তু আমাদের ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে হবে আর কিছু কাগজপত্র দিতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট না হয় করলাম, এখন বলেন তো কি কি কাগজ দিতে হবে? স্যার আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, অথবা আপনার পাসপোর্টের ফটোকপি হলেও চলবে। ছবি লাগবে, আপনার টিন সার্টিফিকেট লাগবে, স্যালারি সার্টিফিকেট লাগবে, আর যেই অ্যাকাউন্টে স্যালারিটা জমা হয় তার লাস্ট 6 মান্থসের একটা স্টেটমেন্ট লাগবে, আর যেই শোরুম থেকে আপনি গাড়িটা কিনতে চাচ্ছেন স্যার তাদের একটা কোটেশন লাগবে। আচ্ছা ঠিক আছে, অনেক ঝামেলার ব্যাপার, অসুবিধা নাই, আমি এগুলো দিলাম আপনাকে। তো আপনারা আমাকে কত টাকা দিতে পারবেন? স্যার আমরা তো স্যালারি স্ট্রাকচারের উপরে লোনটা দিই। আপনার যে স্যালারি স্ট্রাকচার আছে, আর যেহেতু জাকির স্যার আপনার ফ্রেন্ড, সব কিছু মিলিয়ে আমরা আশা করছি আপনাকে 7-8 লাখ টাকা দিতে পারবো স্যার। ভালো কথা, আপনার নামটাই তো জানা হয়নি। স্যার আমার নাম নুসরাত জাহান। আচ্ছা, তো নুসরাত চা খান? না স্যার, থ্যাংক ইউ। স্যার আপনি যদি কাগজগুলো রেডি করে রাখেন তাহলে কালকে একবার আমি আসি। হ্যাঁ, কালকে আসতেই পারেন, চা খেতে হলেও তো আসতে পারেন, কিন্তু আপনারা আমাকে যে টাকাটা দেবেন মানে 7-8 লাখ টাকা, সেটা দিলেও আমি আসলে গাড়িটা কিনতে পারবো না। কেন স্যার? কারণ গাড়ির দাম তো 30 লাখ টাকা, বাকি টাকাটা আমার কাছে নাই। ওকে, আই এম সরি, আপনাকে খামাখাই কষ্ট দিলাম। না স্যার, এটা আমাদের ডিউটি স্যার। ও, তো চা খান একটু, অসুবিধা নেই। না থ্যাংক ইউ স্যার, আজকে উঠি তাহলে। কি তোমার আর কতক্ষণ লাগবে? লাইট নেব, আমি ঘুমাবো। তোমার গাড়ি কেনার কি হলো? গাড়ি কিনবো না, গাড়ি চিন্তা বাদ। কেন বাদ কেন? তোমার কোন বন্ধু বগা না মগা গাড়ি কিনছে, এখন তুমি যদি গাড়ি না কিনো তাহলে তোমার প্রেস্টিজ থাকবে? সুইটি, আমি কিন্তু এই প্রেস্টিজের কথা বলি নাই। আর প্রেস্টিজ কচু পাতার পানি না যে নাড়া লাগলেই পড়ে যাবে। মগা মোর্শেদ যদি তার সারা জীবনে 10টা গাড়িও কিনে, আলটিমেটলি ও মগাই থাকবে। আর আমি আমার জীবনে যদি একটা গাড়িও না কিনি, আমি মাহবুব হাসান একজন ইঞ্জিনিয়ার, আর এটাই আমার আলটিমেট না, আমি কিন্তু বহুদূর যাব। জি ইঞ্জিনিয়ার সাহেব, আমি আপনাকে সেটাই বলছি। আপনি না ভাড়া বাসায় থাকেন, কেউ দেখে না। আপনি যখন রাস্তায় বের হন, সিএনজি পান না, রিক্সা পান না, বাসেও নাকি চড়তে পারেন না, মারামারি লাগে, ঠেলাঠেলি লাগে, তাহলে একটা গাড়ি লাগে না? না, গাড়ি লাগে না। গাড়ির কাজ কি? একটা মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেবে। এখন ঢাকা শহরের যে বাস্তবতা, গাড়ি কিনে আমি যদি জ্যামেই বসে থাকি তাহলে গাড়ি কিনে লাভটা কি? ও তাই নাকি? তাই নাকি না তাই? তুমি বিদেশের দিকে তাকাও, আমেরিকা, ইউরোপ, চীন, জাপান, লোকজন হেঁটে হেঁটে অফিসে যাচ্ছে, সাইকেলে অফিসে যাচ্ছে। আমাদের তো সেটাই ফলো করা উচিত। তাছাড়া পরিবেশও তো দূষণ হচ্ছে। আমি অন্তত এই জায়গায় তো স্যাটিসফাইড থাকবো যে আমি পরিবেশ দূষণ করছি না। তুমি বাংলাদেশে বসে যে ফরেন যুক্তিগুলো দিচ্ছ, সেগুলোকে নিজে মানতে পারছো? হ্যাঁ, মানতে পারবো না কেন? মানতে পারছি বলেই তো তোমাকে বলছি। কেন? তোমার হাসি পাচ্ছে না? হাসি 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 পেলে আমি করবো কি? তুমিই তো চাও না যে আমি একটা গাড়ি কিনি। এক্সকিউজ মি, আমি কখন বলেছি আমি গাড়ি চাই না? তুমি প্রত্যক্ষভাবে বলনি, কিন্তু পরোক্ষভাবে ঠিকই বলেছো। তোমার ফার্স্ট প্রায়োরিটি তো ফ্ল্যাট, তারপরে গাড়ি। গাড়ি কেনার ব্যাপারে কখনোই কোনো আগ্রহ তো তুমি দেখাওনি, সহযোগিতা তো দূরের কথা। আমি তোমাকে কি সহযোগিতা করব? বাহ, এই না হলে বউ, একটা গাড়ি আসবে, এটা কি চারটিখানি কথা? আমি যদি গাড়ি কেনার জন্য ব্যাংক লোন নেই, সেটা কোন ব্যাংক থেকে নেব, বা নেওয়াটা ঠিক হবে কিনা, আর যদি নিয়েও ফেলি টাকাটা শোধ করতে পারবো কিনা, এগুলো আমি কার সঙ্গে আলোচনা করব? তোমার সঙ্গেই তো। আচ্ছা, নতুন গাড়ির কথা বাদ, যদি ভালো একটা পুরনো গাড়ি কিনি, এখন সেটা কেনার জন্য কত টাকা লাগবে, সেই পরিমাণ টাকা আমার কাছে আছে কিনা, আর যদি না থাকে সেটা কোত্থেকে আসবে, তুমি এগুলো জানতে চেয়েছো কখনো? কোনো প্রশ্ন করেছো কখনো? আমি জিজ্ঞেস করে কি করব? আমার কাছে টাকা আছে? নগদ টাকাই কি টাকা নাকি? ইচ্ছা থাকলে নগদ টাকা ছাড়াও হেল্প করা যায়। ও, এতক্ষণে আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। সরি, আমি আমার একটা গড়াও তোমাকে দিব না। তোমার কোন মগা গাড়ি কিনছে বলে নাকি তোমার প্রেস্টিজ যায়? আর তুমি যে তোমার বউয়ের কাছ থেকে যে গয়না চাচ্ছ, তাতে তোমার প্রেস্টিজ যায় না? ছি! সুইটি,
আমি কিন্তু গয়না চাইতে চাইনি, এটা রাগের মাথা বেরিয়ে গেছে, এটাকে তুমি ইস্যু করবে না। তুমি গয়না দিলে আমি নেবো না। মূর্খ বিয়ে করলে চাও, বোঝাতে চাই একটা 3 লাইন বেশি বোঝে। লাইট অফ করো, ঘুমাবো। আমি লাইট অফ করবো না, আমি জেগে থাকবো। কি বল ভাইজান, আপনি এখানে দাঁড়ায় আছেন, ভিতরে আসেন। না না, ভেতরে যাবো না, আমার জরুরি একটা মিটিং আছে, এক্ষুনি যাইতে হবে। মাহবুব আসছে নাকি? স্যার তো কিছুক্ষণ হয় আসছে। আচ্ছা আচ্ছা, আসলে অসুবিধা নেই, ওর সাথে দেখা করবো না আজকে, আপনার সাথে দেখা করতে আসছি, কিছু কথা আছে আপনার। কি কথা বলেন? কি কমু আপনি রে, আপনি ভালো করেই জানেন কোনো অফিসে বড় কোনো পোস্টে বন্ধু বান্ধব থাকলে যেমন সুবিধা আছে তেমন কিন্তু অসুবিধা আছে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা, কালকে যে স্যারের সাথে আপনি দেখা করলেন, স্যার কি বললো? কি আর বলবে, ওই তো বললাম না, বন্ধু বান্ধব নিজের থেকে কিছু চাইতে পারে না, আবার আমি যে সাইতে দেবো এটা আবার মাইন্ড করতে পারে, সব কিছু মিলে একটা ভজঘট লাগে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি। আরে রাখেন এমনি, এখন কাজের কথায় আসি। শোনেন চাচা, আমার বন্ধু এবং আমার মধ্যে আপনি একটা যোগসূত্র ঘটাই দেবেন, অসুবিধা নাই, এর জন্য আপনার একটা পার্সেন্টেজ থাকবে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি, কিন্তু স্যারের যে মেজাজ, কি বললে কি বলে ফেলে বোঝা খুব মুশকিল, বুঝতে পারছেন না? পরে আবার কোন ঝামেলায় পড়ে যায়। আরে ভাই কিচ্ছু বলবে না, এত ভয় পান কেন? এত ভয় পেলে তো কাজ করতে পারবেন না, আপনি তার স্টাফ না, আপনার সম্পর্কে তার একটা ধারণা আছে না। হ্যাঁ, তা আছে। আচ্ছা, আগে আপনার প্রস্তাবটা শুনে দেখি। শোনেন, তাকে আপনি বুঝায় বলবেন, সে যদি আমাকে এই 5 কোটি টাকার কাজটা দেয়, তাকে আমি নগদে একটা গাড়ি গিফট করব, যার দাম 25 থেকে 30 লক্ষ টাকা। একদম ব্র্যান্ড নিউ গাড়ি? ব্র্যান্ড নিউ গাড়ি মানে জাপানের ফ্যাক্টরি থেকে গাড়ি জাহাজ উঠবো, জাহাজে করে চিটাং পোর্টে নামবো, সেখান থেকে সরাসরি আপনার স্যারের গ্যারেজের মধ্যে গাড়ি ঢুকবো। আচ্ছা আচ্ছা, কিন্তু মাথা চুলকানকে কিন্তু মিন্তুর চিন্তা করেন না, এটা যদি করে দিতে পারেন আপনি লিখে যান 5 লাখ। জি 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 স্যার, আমি চেষ্টা করবো স্যার, চেষ্টা করবো স্যার। কোনো কিন্তু মিন্তু না, ওয়ার্ক অর্ডারটা আমার হাতে দিবেন, আপনার পকেটে 5 লাখ চলে যাবে, ঠিক আছে? জি স্যার, এক কাপ চা খেয়ে যান স্যার। চা খামু, তবে এইখানে না, 5 স্টার হোটেলে আপনার সাথে করে নিয়ে। 5 স্টার হোটেলে কখনো চা খাইছেন? জি না স্যার, সেই সৌভাগ্য হয়নি স্যার। এক কাপের দাম 600 টাকা, দোকানে কত? 5 টাকা, হিসাব করেন। ওয়ালাইকুম আসসালাম, আমার সাথে বসেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমাদের যে 5 কোটি টাকার কাজটা, সেটা তো ডিস্ট্রিবিউট করে দেওয়া উচিত। জি স্যার। মানে ইমার্জেন্সি বলেই তো আমরা দরপত্র আহ্বান করিনি। জি স্যার। তাহলে ঝুলিয়ে রেখে লাভটা কি? কোনো লাভ নেই স্যার। স্যার, আপনি চাইলে আমি আজকের দিনের মধ্যেই ব্যবস্থা করে ফেলতে পারি। হ্যাঁ, সেটাই, আপনারা যেহেতু এখানে আগে থেকে আছেন, আপনাদের জানা থাকার কথা যে কাজটা কাকে দেওয়া যায়। জি স্যার, আমার জানা আছে। কাকে দেওয়া যায় বলেন তো? স্যার, এখন পর্যন্ত আমাদের এখানে যারা যারা কাজ করেছি তাদের মধ্যে 2টো প্রতিষ্ঠান আছে যাদের রেপুটেশন খুবই ভালো, টাইমলি কাজ তুলতে পারে। একটা আছে কুদ্দুস কনস্ট্রাকশন, আর একটা আছে আকাশ বিল্ডার্স। এরা দুজন কি ভাই নাকি? না না স্যার, শত্রু বলতে পারেন, এরা রীতিমতো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। তবে স্যার, আপনি ঠিকই বলেছেন, 2টো নাম একত্রে বললে এদেরকে ভাই ভাই মনে হয়। ঠিক আছে, এরা দুজন তো আছেই। তাছাড়া আমাদের এখানে যারা ইংলিস্টেড, তাদের লিস্ট নাই? জি, লিস্ট আছে। সেই লিস্টটা আমাকে দেখান। স্যার, লিস্ট তো চাইলে দিতেই পারি, কিন্তু আমার মনে হয় এত লোক ডাকাডাকি করে সময় নষ্ট না করে এদের দুজনের যে কাউকে ডেকে কাজটা দিয়ে দিলে ভালো হয়। এত লোক ডাকলে সময় নষ্ট হবে, আপনার এটা মনে হচ্ছে কেন? স্যার, দৌড়ে এসে কাজ তো নিতে পারবে সবাই, কিন্তু টাইমলি তুলতে পারবে না। তো এদের দিলে এরা একদম কাজ তুলে ফেলবে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, লিস্টটা আমাকে দেন। ও আচ্ছা, ঠিক আছে স্যার, নিয়ে আসছি। আরে বসেন, আপনার সঙ্গে তো সবসময় কাজের কথাই হয়, ব্যক্তিগত বিষয়ে কোনো আলাপই হয় না। তো ঢাকা শহরে কি সবাইকে নিয়েই আছেন? জি স্যার, ফ্যামিলি নিয়ে আছি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। নিজের বাড়ি টাড়ি কি ঢাকায় কিছু করেছেন নাকি? দুঃখের কথা কি বলবো স্যার, আমাদের চাইতে নিচের পোস্টে চাকরি করি,
ঢাকা শহরে 8টা-10টা বাড়ি করেছি, গুলশান বনানীতে ফ্ল্যাট করেছি, গাড়ি করেছি, অথচ দেখেন স্যার আমরা এখনো পর্যন্ত কিছুই করতে পারলাম না। কিছুই করেননি? কিছুই করিনি বলতে একটা জমি করেছি গাজীপুরে, ধান চাষ হয় মাত্র 1 বিঘা। না ঠিক আছে, গাজীপুরে 1 বিঘা ধানি জমি আপনার আছে, ভালো, কিন্তু সেখানে কবে বাড়ি করবেন, কবে থাকবেন তার তো কোনো ঠিক নেই। ঢাকা শহরের মধ্যে ফ্ল্যাট কিছু কেনেননি? স্যার ফ্ল্যাট ব্যাপারটা নিয়ে আমার একটা মানসিক ঝামেলা আছে। আমার কেন যেন মনে হয় শূন্যের উপরে একটা খাঁচা কিনছি, মাটির সাথে কোনো যোগাযোগ নেই। তবে স্যার আমার বউ যদি চাপাচাপি না করতো এটাও সম্ভব হতো না। মানে ওর এক দূর সম্পর্কের আত্মীয় খুবই বিপদে পড়ে গেছে, উত্তরখানে 5 তলা একটা বাড়ি বিক্রি করবে। তখন স্যার কোনো মতো 50 লক্ষ টাকা দিতে পেরেছিলাম, এখন বাকিটা আস্তে আস্তে দিয়ে শোধ করছি। এ হচ্ছে অ্যাসেট। বাহ, দুর্দান্ত একটা কাজ করেছেন। চলুন স্যার। ওয়ালাইকুম আসসালাম। চলুন ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি লিস্টটা নিয়ে আসি। না না না, স্যার। চা খান। মকবুল সাহেব, জি স্যার। আমি চা খাবো না, চাটা আপনি খান। স্যার স্যার উনি চা কিচেনে খেয়েছেন, আপনি খান। খান আপনি। আপনারা দুজন চা খান, আমি দেখি। আমার আজকে বেশ ভালো লাগছে, মানে একজন পিয়ন এবং একজন প্রকৌশলীর মধ্যে যে কোনো অর্থনৈতিক ব্যবধান নেই, জি স্যার। জি স্যার। ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে। আমাদের সমাজ ব্যবস্থা তো আসলে এরকমই হওয়া উচিত। জি স্যার। জি স্যার আমার চা খাওয়া শেষ, আমি লিস্টটা নিয়ে আসছি। স্যার, আমি তো এগিয়ে আসছি। দাঁড়ান। উনি চলে গেলেন কারণ আপনার সঙ্গে তার যে সাম্যাবস্থান জি স্যার। সেটা উনি সহ্য করতে পারছিলেন না। জি স্যার, বুঝতে পারছি। কিন্তু ঘটনা তো সত্য। জি স্যার। আপনার ঢাকা শহরে একটি প্রায় সমাপ্ত বাড়ি আছে, গাড়ি আছে। ভাঙাচোরা গাড়ি স্যার। হোক, আছে তো। ওনারও উত্তরখানে একটি বাড়ি আছে, তারপর গাজীপুরে 1 বিঘা জমি আছে স্যার, আমি জানি স্যার। হ্যাঁ, আপনাদের বোঝাপড়া খুবই চমৎকার, পরস্পরকে জানেন, বোঝেন। এটা আসলে পারস্পরিক নির্ভরতা থেকেই তৈরি হয়েছে, কি বলেন? জি স্যার। আপনি কিছু বলবেন বলে মনে হচ্ছে। জি স্যার, একটা কথা ছিল স্যার। আপনারও কি আনোয়ার সাহেবের মতো কোনো লিস্ট আছে নাকি যাদের আমরা কাজটা দিতে পারি? না স্যার, আমার সেরকম কোনো লিস্ট নাই স্যার। তাহলে বলেন। স্যার আপনি কিছু মনে করবেন না তো স্যার? বলেন। স্যার আপনার ওই বন্ধুটা আবার আসছিল স্যার। বন্ধুটা আসছিল, চলে গেল, আমার সঙ্গে দেখা না করে চলে গেল কেন? স্যার আপনাকে অনেক ভয় পায়, সেই জন্য আপনার সাথে দেখা করেনি স্যার। তো আপনাকে নির্ভয়ে কি বলে গেছে? স্যার কাজটা যদি আপনি তাকে দেন তাহলে চিটাগাং পোর্ট থেকে সরাসরি গাড়ি আপনার গ্যারেজে ঢুকে যাবে। সেখানে আপনার লাভটা কোথায়? স্যার এখানে আমার তো কিছু নেই, আপনাদের বন্ধুদের ব্যাপার স্যার। আমাদের বন্ধুদের ব্যাপার বললেন না? জি স্যার। সুতরাং এর মধ্যে আপনি নাক গলাবেন না। জি স্যার। যদি নাক গলান, এর আগে আপনাকে আমি একবার বলেছিলাম না খাগড়াছড়ি পাঠিয়ে দেবো। জি স্যার। এবার খাগড়াছড়ি পাঠাবো না স্যার। আপনাকে নিয়ে ছাদে যাব, তারপর ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো। স্যার স্যার যা। আপনি কি চুমুক দিয়েছেন? জি স্যার। তাহলে ও কি ব্যাপার, এখানে আসতে বললো যে? তাহলে কোথায় আসতে বলবো? তোমার বাসায় যেতাম, তোমার হাতে চা খেতে খেতে গল্প করার টেস্টই তো আলাদা। থাক, আমার হাতে চাও খেতে হবে না, আমার বাসাও যেতে হবে না। তুমি আমার কাজটা করেছো? হ্যাঁ করেছি। তুমি একটা কাজ দিয়েছো, সেটা আমি না করে পারি? থ্যাংক ইউ। ভেতরে কিন্তু একটা চিঠিও দিয়ে দিয়েছি। আগেকার দিনে প্রেম করার জন্য বইয়ের ভিতর বড় বড় চিঠি দিয়ে দিত না, সেরকম। মোবাইলের যুগে এখন কেউ চিঠি লেখে নাকি? তারপরেও দিলাম, তুমি পড়লে পড়ো, না পড়লে ফেলে দিও। চলো কোন একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। রাসেল আমি কোথাও যেতে পারবো না, আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমরা কোথাও বসবো না, বসে কথা বলবো না? আচ্ছা ঠিক আছে, এখানে কিছুক্ষণ বসি। তোমার মনটা কি বেশি খারাপ? হ্যাঁ। হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করেছো? এটাই নতুন কি? বাদ দাও না, আমরা যে প্ল্যানিংটা দাগাচ্ছি তাতে আর ম্যাক্সিমাম 3 মাস। 3 মাস পর দেখবো আমরা একটা ভালো জায়গায় পৌঁছে গেছি। তাই যেন হয়। তাই যেন হয় মানে কি? তুমি আমার উপর ডিপেন্ড করতে পারছো না? তোমার উপর ডিপেন্ড না করতে পারলে আমি এত বড় রিস্ক নিতে পারতাম? এই তো গুড গালের মতো কথা বলেছো।
আচ্ছা এই শার্টটা তো আমাকে কেমন লাগছে সেটা তো বললা না। কালকে ট্রায়াল দেওয়ার সময় তো দেখলাম, আজকে আবার নতুন করে কি বলবো? ট্রায়াল দেওয়ার সময় দেখেছো, কিন্তু এখন আমি পরে এসেছি, দুটো কি এক হলো? কেন, তুমি কি এক রাতে আলাদা মানুষ হয়ে গেছো? না তা হয়নি, কিন্তু তুমি এইভাবে কথা বলছো কেন? তাহলে কিভাবে কথা বলবো? তুমি মুখ গোমড়া করে রাখলে একদম ভালো লাগে না, হেসে হেসে কথা বলো। আমি এখন হেসে কথা বলতে পারবো না। তোমার যদি ভালো লাগে তাহলে বসো, নাহলে চলে যাও। তুমি কি করবে? এখানে বসে থাকবো। একা বসে থাকবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমিও তোমার সাথে বসে থাকবো। চলো। স্যার আসবো? হ্যাঁ নিশ্চয়ই আসবে, বসেন। থ্যাংক ইউ। কিন্তু নুসরাত, আমি তো গতকালকেই আপনাকে বলেছি গাড়ি আমি কিনবো না। স্যার আমি তো আপনার সাথে লোনের ব্যাপারে কথা বলতে আসিনি, আপনার অফিসে এসেছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। ও আচ্ছা আচ্ছা, তো কার কাছে এসেছিলেন? আপনাদের অফিসের প্রকৌশলী আনোয়ার স্যার আছেন না, তার কাছে এসেছিলাম। উনি কি গাড়ি কিনছেন নাকি? কিনবেন কি স্যার, অলরেডি কিনে ফেলেছেন, আজকেই গাড়ি পেয়ে যাবেন। আমি শুধু কিছু চেক সাইন করাতে এসেছিলাম। ও আচ্ছা, ভালো। আচ্ছা, আপনারা পুরনো গাড়ির জন্য লোন দেন না কেন? স্যার পুরনো গাড়ি তো স্যার পুরনো গাড়ি, সেটার জন্য লোনের কি দরকার? আসলে আমাদের ব্যাংকে এরকম কোনো নিয়ম নেই স্যার। কিন্তু নিয়ম থাকা উচিত, নাহলে আমরা গাড়ি কিনবো কি করে? স্যার আমি তো সেটাই বুঝতে পারছি না, আপনি পুরনো গাড়ি কেনার কথা চিন্তা করছেন কেন, যেখানে আপনার সাবঅর্ডিনেট নতুন গাড়ি কিনছে? ওই যে কালকে আপনাকে আমি বললাম না যে আমার ডাউন পেমেন্ট দেওয়ার মতো টাকাটা নাই, ওনার হয়তো সেই টাকাটা আছে। স্যার এটা কোনো কথা বললেন স্যার? আজকে নেই কিন্তু কালকে তো টাকাটা চলেও আসতে পারে। এমন অনেক সময় হয় না স্যার যে একজন কোটিপতি সকালে হয়তো একটা টুথব্রাশ কিনবে কিন্তু তার পকেটে 20টা টাকা নেই। হতে পারে। নুসরাত, আমি যদি গাড়ি কেনার কথা চিন্তা করি, আমার আসলে গাড়ি কিনতে হবে না, মানে টাকা লাগবে না। আমি চাইবো গাড়ি আমার বাসায় পৌঁছে যাবে। আনোয়ার সাহেব গাড়ি কিনতে পারছেন, আমার সমস্যাটা কোথায় জানেন? চাইলেই গাড়ি বাসায় পৌঁছে যাবে, কিন্তু চাওয়াটাই আমি চাইতে পারছি না। কেন স্যার, সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথাও না, সমস্যাটা মনটা রাজি হচ্ছে না। ও আপনি মনে হয় বুঝে ফেলেছেন। না স্যার। তাহলে চা খান। স্যার আমি আনোয়ার স্যারের টেবিল থেকে চা খেয়ে এসেছি। আমি তাহলে আজকে উঠি স্যার। আমি কি একটু নেক্সট উইকে আবার নক করব? হ্যাঁ, নক তো আপনি নিশ্চয়ই করতে পারেন, কিন্তু ওই যে গাড়ি আমি কিনতে পারবো না। ঠিক আছে স্যার। হ্যাঁ, তুই ট্রাক থেকে মালগুলি খালাস কর, তারপর ট্রাকটা পাঠায় দে, বাস শেষ। আর এইসব বিষয়ের জন্য তুই আমার ফোন দাসকে এতদিন যাবো তুই আসুস দিয়ে গেলি, তোর করতে পারস না? সব বিষয়ে আমার ফোন দিতে হবো নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফোন রাখ, পরে তোর সাথে কথা বলবো। ওকে। হ্যাঁ, কি অবস্থা মুকুল ভাই? এই অবস্থাটা সুবিধার মনে হচ্ছে না স্যার। তাই দোস্ত কি বললো? স্যার আপনাকে কি বলবো, প্রস্তাবটা শেষ করতে পারিনি, গালিগালাজ শুরু করে দিল। আমি যে প্রস্তাবটা আপনারা দিছিলাম, এটা কি তারে ভালোভাবে বুঝায় বলছিলেন? জি স্যার, ভালো মতোই বুঝিয়ে বলছি, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না। বুঝতে পারছি। আমার নামটা শুনেই মনে হয় সে ডিনাই করছে। জি স্যার, জি, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে রেগে গেল। ভুলটা অবশ্য আপনার না, আমিই করছি। কিরকম স্যার? প্রস্তাবটা আমার নামে দেওয়া ঠিক হয় নাই। আগে যদু মধু কদু কারো নামে দিয়া রাজি করায়া তারপরে আমার ফেস করা উচিত আছে। জি স্যার, তাহলে খুব ভালো হতো স্যার। আচ্ছা আমার একটা কথা বলেন তো, ওইখানে জয়েন করার পরে আপনার জানা মতে ও কিছু খায়টাই নেই? আমার জানা মতে খাইনি স্যার, আমার একটা ফাইল আটকে রেখেছে, কিছুতেই ছাড়ছে না। ছাড়বে, আপনার ফাইলও ছাড়বে, আমার ফাইলও নেবে, সব কিছুই করবে। তবে করার আগে আমাদের প্ল্যানিংটা একটু চেঞ্জ করতে হবে। কিরকম স্যার? আপনি আবার তার সামনে যাবেন, তবে আমার নাম বলবেন না। আমার এক ফ্রেন্ড আছে, আমার পার্টনার, তার নামে প্রস্তাবটা দিবেন। এবার গাড়ি টাড়ি কিচ্ছু বলার দরকার নাই, আপনি ডাইরেক্ট 50 লক্ষ টাকা তাকে প্রস্তাব দিবেন। বুঝতে পারছেন কি বলছি? জি স্যার, বুঝতে পারছি স্যার।
আপনি পারবেন তো নাকি অন্য কোনো সোর্স দেখবো? না না স্যার, আমি পারবো স্যার, আমি চেষ্টা করবো স্যার। কিন্তু আপনি তো তারা অনেক ভয় পান, আপনি কি চেষ্টা করবেন আমি কিছুই বুঝতে পারতেছি না। না না, আমাকে পারতে হবে স্যার, ভয় পেলে চলবে নাকি? আমার টাকা পয়সা দরকার আছে না? গুড। তা প্রস্তাবটা কখন দিবেন? কেন স্যার, এখনই গিয়ে দিব স্যার? কেন এখন দিবেন? একটু আগে আপনি প্রস্তাবটা দিচ্ছেন, একই প্রস্তাব যদি আপনি ঘুরে ফিরে তারা দেন, সে তো বুঝে ফেলবে ট্যালেন্ট, ছোটবেলা থেকে তারা আমি চিনি। জি স্যার, জি। তাহলে এখন কি করবেন আপনি? কি করবো স্যার? আপাতত আজকের দিনের জন্য চ্যাপ্টার ক্লোজ। জি স্যার। বাসায় যাবেন, রাত্রে একটা সুন্দর ঘুম দিবেন, সকালবেলা ঠান্ডা মাথায় উঠা তার প্রস্তাবটা দিবেন। কোথায় দিবেন? কোথায় দিব স্যার? তার বাসায় যাবেন। বাসা চিনেন? জি স্যার। হ্যাঁ, বাসায় গিয়া তার প্রস্তাবটা দিবেন। কত টাকার প্রস্তাব? 50 লাখ টাকা স্যার। আপনি পাবেন কত? 5 লাখ টাকা স্যার। ওকে, গুড, ডান, গো। জি স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। সরি স্যার, একটু লেট হয়ে গেল, ওই পুরনো প্রিন্টটা হারিয়ে গিয়েছিল। এই ঠিক আছে, শেষ পর্যন্ত পেয়েছেন তো? জি, তাহলে স্যার কথা কিন্তু ওইটাই। আক্কাস কুদ্দুস? জি স্যার। তো গাড়িটা কি আক্কাস কুদ্দুসের টাকায় কিনছেন? কোন গাড়ি স্যার? যে গাড়িটা আজকে কিনছেন। না স্যার, আকাশ কুদ্দুসের টাকায় আমি গাড়ি কিনবো কেন? আমি তো স্যার গাড়ি কিনছি ব্যাংক লোন নিয়ে। হ্যাঁ ঠিক আছে, কোটিপতিরাও ব্যাংক লোন নিয়েই গাড়ি কেনে। তো আমি যতদূর জানি ব্যাংক তো 1/3 লোন দেয়, বাকি 2/3 তো নিজেকে দিতে হয়। তো আক্কাস কুদ্দুস কি সেই 2/3 দিচ্ছে? না না স্যার, আপনি আমাকে ভুল বুঝেছেন। এটাও স্যার সম্ভব হয়েছে আমার বউয়ের জন্য। কিরকম বলেন তো? সত্যি কথা বলতে কি স্যার, আমার বউটা খুব লক্ষ্মী তো স্যার। এই প্রতিদিনের বাজার খরচ এখান থেকে ওখান থেকে একটু একটু করে ওর অ্যাকাউন্টে জমিয়েছিল। তার মানে আপনি বলতে যাচ্ছেন এখানে আক্কাস কুদ্দুসের কোনো অবদান নেই, যাবতীয় অবদান আপনার স্ত্রীর? জি স্যার। কি নাম আপনার স্ত্রীর? পপি। কি? পপি, পপি। হ্যাঁ, খুবই ভালো নাম। মুশকিলটা হচ্ছে কি আনোয়ার সাহেব, আমার কোনো পপি নেই। কেন স্যার, আপনি বিয়ে করেননি? না, বিয়ে করেছি, তার নাম সুইটি। স্যার সুইটও কিন্তু খারাপ নাম না, বেশ সুইট আছে। হ্যাঁ মিষ্টি নাম, কিন্তু সে তো পপির মতো ভূমিকা রাখতে পারছে না। স্যার সব মানুষ তো একরকম হয় না। সমস্যাটা তো সেখানেই, সেই কারণেই আমার গাড়ি কেনা হচ্ছে না। স্যার গাড়ি কিন্তু একটা লাগে স্যার, এটা স্যার বিলাসিতা না, নিত্যদিনের চাহিদা। এই যে দেখেন আমার বউ প্রতিদিন একই কথা নিয়ে চিৎকার চেঁচামেচি। দারোয়ান পিউনের বউরা মার্কেটে যায় গাড়ি করে, অথচ ইঞ্জিনিয়ারের বউ হয়ে আমি ঘন্টার পর ঘন্টা সিএনজি রিক্সার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবো। গাড়ি একটা কিনে দিচ্ছি না, মুখ বন্ধ। আপনি গাড়ি কিনে দিচ্ছেন কোথায়? আপনি তো বললেন টাকা জমিয়ে ব্যবস্থাটা সেই করেছে। স্যার টাকাটা যে জমালো, কোত্থেকে জমালো? আমারই তো টাকা। হ্যাঁ আসলেই গাড়ি একটা লাগে, রিক্সা পাওয়া যায় না, সিএনজি পাওয়া যায় না, বাসে উঠতে ইচ্ছে করে না, ফুটপাথ দিয়ে যে হাঁটবো, ফুটপাথও ফ্রি না। একটাই উপায় আছে, হয় গাড়ি কেন, না হয় পিঠে যদি দুটো পাখা গজায় উড়ে উড়ে অফিসে আসলাম। এটা তো স্যার কোনোভাবে সম্ভব না। তবে স্যার আপনার কথা কি আর বলবো, আপনার তো স্যার স্বভাব চরিত্র ভালো না। কীরকম বলেন তো? স্যার আপনার হয়ে যে কোথাও একটু মুখ খুলবো সে সাহসও তো দিচ্ছেন না। তো সাহস দিলে মুখটা কোথায় খুলবেন? আক্কাস কুদ্দুসের কাছে? জি স্যার, আপনি চাইলে আমি আজকে যোগাযোগ করতে পারি। কি হবে যোগাযোগ করলে? ব্র্যান্ড নিউ গাড়ি আপনার বাসায় চলে যাবে, কথা বলবো। তাহলে তো অবশ্যই বলবেন, বলবেন যে আমি যতদিন এই অফিসে আছি ততদিন তারা কোনো কাজ পাবে না। কেন স্যার, তাদের অপরাধটা কি? আপনার অপরাধে তারা অপরাধী। আমি আবার কি অপরাধ করলাম? আমাদের এতক্ষণের আলোচনায় সেটা কি স্পষ্ট না আনোয়ার সাহেব? সরি স্যার, ঠিক আছে আসছি। আব্বা ফোন করছিল। কেন? ওই তো বিউটির জন্য একটা ছেলে পাওয়া গেছে, কালকে আমরা দেখতে যাব। ও আচ্ছা, যাও, কখন যাবে? যাও কখন যাবে মানে? কালকে আমরা সন্ধ্যায় যাচ্ছি এবং তুমিও যাবে। আমি কেন যাব? মা বউ সবসময় তোমার এই জাতীয় কথাবার্তা আমার ভালো লাগে না। তুমি ওই বাড়ির বড় জামাই, তুমি যাবে না মানে?
হলাম আমি বড় জামাই, কিন্তু এখন আমি যাবোটা কেন? তোমরা যাচ্ছ ছেলেকে দেখতে, পছন্দ হবে না অপছন্দ হবে তার তো কোনো ঠিক নাই। অপছন্দ হলে অন্য জায়গায় যাবে, সেখানে অপছন্দ হলে আরেক জায়গায় যাবে। তা আমি কি ঘুরে ঘুরে সব জায়গায় যাব? তোমরা দেখে দেখে ছেলেকে পছন্দ করো, তারপর বিয়ের সময় আমি যাব। ও, ছেলে পছন্দ করার ক্ষেত্রে তোমার কোনো ভূমিকা নাই। যখন বিয়ে ঠিক হবে তখন বিয়ে বাড়িতে ফিন্ডি খেতে যাবে। যাব যাব যাব, তোমার সঙ্গে ঝগড়া করতে যাচ্ছি না, যাব আমি। আর কে কে যাবে? তুমি যাবে, ছোট মামা যাবে, ছোট মামি যাবে। তুমি যাবে না? হ্যাঁ, আমাকে বলেছে, দেখি যেতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওই ছেলের বাসার ঠিকানা রেখে দিও, আমি অফিস থেকে এসে তোমাকে নিয়ে যাব। তুমি ওই ছেলের ঠিকানা দিয়ে কি করবে? তুমি কি হেঁটে হেঁটে যাবে? হ্যাঁ, প্রয়োজনে হেঁটে হেঁটেই যাব। কেন, তোমার বোনের হবু জামাইকে অনেক ধনী নাকি? অনেক ধনী না হলেও তোমার মতো ফকির না। তুমি প্রথমে মামার বাসায় যাবে, মামার গাড়িতে তুমি ওখানে যাবে। না, কারো গাড়িতে আমি যাব না, আমার চিন্তা বাদ দাও, আমি যাচ্ছি না। মাহবুব, তুমি কিন্তু আবার ফাজলামি করছো। বিয়ের পর থেকে আজ পর্যন্ত তুমি তোমার শ্বশুরবাড়ির একটা দায়িত্ব পালন করছো। আজকে আমার ছোট বোনটার বিয়ে ঠিক হচ্ছে, সেটা নিয়েও তুমি তালবাহানা করছো। না, আমি তাল বাহানা শুরু করি নাই। আমি তো বললাম যে আমি যাব, আমি আমার মতো যাব, রিক্সায় যাবো, সিএনজিতে যাব, কিন্তু তোমার মামার গাড়িতে আমি যাব না। কেন? আমার মামার গাড়িতে গেলে তোমার সমস্যাটা কি? তোমার মামা এই গাড়ি কিভাবে কিনেছে তুমি জানো না? সে তো পরোক্ষভাবে আমাকেও টাকা অফার করেছে কাজ পাওয়ার জন্য। আমার মামা যেভাবেই গাড়ি কিনুক, সে একজন গাড়ির মালিক। আর তুমি তুমি তো আজ পর্যন্ত একটা বাইসাইকেলও কিনতে পারো না, আবার বড় বড় কথা বলো। তোমার মামা যেভাবে গাড়ি কিনেছে, আমি যদি সেইভাবে চাই, প্রত্যেকদিন একটা করে ওইরকম গাড়ি বাসায় ঢুকে চিটাগাং পোর্ট থেকে সরাসরি গ্যারেজে। আজকেও একটা অফার পেয়েছে। তুমি এরকম অফার পেতেই থাকবা, কিন্তু জীবনে আমি গাড়ির মুখ চোখে দেখবো না। হ্যাঁ, এইটাই সবসময় মনে মনে চিন্তা করবে যে কোনোদিন আমি গাড়ির মুখ দেখবো না, আর দেখলেও ওইভাবে না, তোমার মামার মতো করে না। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি এত সকালে আমার বাসায় চলে আসছেন, কি কোনো সমস্যা হয়েছে? জি না স্যার, কোনো সমস্যা না, অফিসে থেকে যাচ্ছিলাম, ভাবলাম যে আপনার বাসায় একটু বেড়ে যাই। বসেন। আপনার বাসা তো অফিস থেকে উত্তর দিকে, জি স্যার। আর আমার বাসা অফিস থেকে দক্ষিণ দিকে। জি স্যার। তাহলে অফিসে যাওয়ার পথে আপনি আমার বাসায় আসলেন কি করে, আমি তো বুঝতে পারছি না। না, সব কিছু ঠিক আছে স্যার। হয়েছে কি, ভোরবেলা আমার ঘুম ভেঙে গেছে তো, রেডি হয়েছি, ভাবলাম এত তাড়াতাড়ি অফিসে গিয়ে কী হবে, তার চেয়ে স্যারের বাসা থেকে একটু ঘুরেই যাই। ঠিক আছে, অফিসে তো আমিও যাব। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নেই, আপনি ততক্ষণে বসেন, চা খান। না, চা খাবো না স্যার। আমার বাসায় বেড়াতে আসছেন অথচ চা খাবেন না, আমি তো বুঝতে পারছি না। স্যার, আপনার সাথে একটু কথা ছিল স্যার। কথা বলবেন, আমি তো অফিসে যেতাম, সেখানেই তো বলতে পারতেন। স্যার, অফিসে তো আপনার মেজাজটা গরম থাকে, ভাবলাম বাসাতেই যাই, মনটা নরম থাকবে, আরাম করে একটু কথা বলা যাবে। মেজাজের নরম গরম তো ডিপেন্ড করছে আপনার কথার উপরে। জি স্যার, জি স্যার। তো কি আমার ওই বন্ধু মানে মোর্শেদ কি আবার আপনাকে কোনো অফার করেছে নাকি? না স্যার, আপনার কথার পর তো আমি তাকে মানা করে দিয়েছি, আমি তাকে বলেছি যে এই অফিসের কখনোই আপনি আসবেন না। তাহলে আমার বন্ধু না এমন কেউ কি অফার করেছে? জি স্যার, আপনি তাকে চিনবেন না, ভালো কাজ করে স্যার, এক কাজে স্যার 50 লাখ ক্যাশ, একদম ক্যাশ স্যার। এর মধ্যে আপনার থাকবে কত? ছি স্যার, এটা কি বলছেন? ওটা তো পুরোটাই স্যার আপনার। স্যার, আপনি যদি খুশি হয়ে আমার ওই ফাইলটা ছেড়ে দেন তাহলে আমার খুব উপকার হয় স্যার। 10 কোটি টাকার ফাইলটা, যেটা দিয়ে আপনার ছাদ হয়ে যাবে। স্যার জি কি বলেন না, এক ফাইলে কি আর ছাদ হয় স্যার? উনি যদি খুশি হয়ে আমাকে কিছু একটা দেন তাহলে আমার কিছুটা কাজ হয় স্যার। আচ্ছা মকবুল সাহেব, আপনারা কি মনে করেন আপনাদের আয়ু কত? স্যার, আয়ু কতদিন কার আছে কেউ তো বলতে পারে না, আজকে আছি কালকে নেই, 60 বছর তো স্যার পার করে দিলাম। মকবুল সাহেব, আপনি যে দেশটায় বাস করেন সেটা তো আপনার। জি স্যার। সেটা তো একটা পবিত্র ভূমি। জি স্যার, অবশ্যই অবশ্যই। এখন সেই পবিত্র ভূমির যে জায়গাটায় আপনি যে উপায়ে ইমারত নির্মাণ করছেন, তাতে জায়গাটা তো অপবিত্র হয়ে যাচ্ছে। আপনারা ছোট লোক কোথায় জানেন? আপনি বিশ্বাস করেন উত্তরার রানাভোলার ওই জমিটুকরোই শুধু আপনার, ওই বিল্ডিংটাই শুধু আপনার, গোটা দেশটা যে আপনার এটা আপনি বিশ্বাস করতে পারেন না। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? জি না স্যার। আপনি বুঝতে পারছেন না আমি কি বলছি? না স্যার। জয়নাল, স্যার চা খাবো না স্যার। একটা লাঠি আন। জি স্যার। জয়নাল, একটা লাঠি আন। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
আমি কিন্তু গাড়ির মিষ্টি খেতে চলে আসলাম স্যার। আরে ভাই, গাড়িটাকে শোরুম থেকে বের করে আনি, তারপর না হয় মিষ্টি খাবেন। বলেন কি স্যার? গাড়ির কাগজপত্র সব রেডি, আপনি এখনও কেন গাড়িটা বের করেন নাই স্যার? চলেন আমরা দুই ফ্যামিলি গাড়িটা নিয়ে চলে আসি, চলেন তো স্যার। হ্যাঁ, আজকে যাব, অফিস টাইমটা শেষ হোক তারপর। ঠিক আছে স্যার। তাইলে স্যার এক কাজ করেন, আপনি আপনার অফিসের কাজগুলো শেষ করেন, আমার ওই 2-3টা মিটিং আছে, সেগুলো শেষ করে আমরা দুজনে মিলে গাড়িটা নিয়ে আসবো। ঠিক আছে স্যার? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর স্যার, নতুন কাজকর্মের কী অবস্থা স্যার? ও ভালো কথা, আপনাকে বলতে ভুলে গেছি, আমাদের এখানে নতুন একটা প্রজেক্ট আছে, প্রায় 5 কোটি টাকার কাজ। কাজটা নিয়ে যে কি হবে স্যারের মতিগতি তো বুঝে উঠতে পারছি না। মতিগতি বোঝার দরকার নাই তো স্যার, এটা দিবেন, কাজটা নিয়ে চলে আসবেন, শেষ। হ্যাঁ কুদ্দুস ভাই, যত সহজে কথাটা আপনি বললেন, স্যারকে চিনলে কথাটা এইভাবে বলতে পারতেন না। কীরকম বলেন তো স্যার? এই যে আপনার টাকায় আমি গাড়ি কিনছি, এটা তো স্যারের জানবার কথা না। প্রশ্নই ওঠে না স্যার, এইটা আপনার আর আমার মধ্যে একটা পার্সোনাল রিলেশন আছে, সেইটার কারণে এই কথা কিন্তু বাইরের লোক কেউ জানবে না স্যার। কিন্তু এটাই উনি ধারণা করেছেন। এইটা কিভাবে সম্ভব স্যার? উনি তো আমাকে চেনেনই না। আরে ভাই, আপনি আমার জন্য করছেন, আমি আপনার জন্য করব না? যখনই কাজটা নিয়ে কথা উঠেছে, স্যার আমাকে জিজ্ঞেস করেছে কাজটা কাকে দিলে ভালো হয়। আমি তো এক বাক্যে আপনার কথা বলে দিয়েছি, কুদ্দুস কনস্ট্রাকশনের কাজটা দেন, সঠিক সময় উঠে যাবে। স্যার তখনই বুঝতে পেরেছি অলরেডি আমাদের মধ্যে লেনদেন হয়ে গেছে। তাহলে তো স্যার খুবই ভালো হলো, তার মানে হচ্ছে আমাদের নতুন স্যার খুবই বুদ্ধিমান। আপনি এখন শুধু তাকে স্যার অফারটা করে ফেলেন, আর কাজটা আমার হাতে দিয়ে দেন স্যার। শোনেন কুদ্দুস ভাই, সবাইকে এক পারলাম আপনি তো চলবে না, উনি আসলে একটু অন্যরকম মানুষ। আমার মনে হচ্ছে না উনি খাবে টাবে। স্যার খাবে তো অবশ্যই, আপনি শুধু স্যার খুঁজে বের করবেন কোন লেভেল থেকে সে খাওয়াটা শুরু করবে, তাহলেই হবে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখব। তাহলে কথা কিন্তু স্যার ওইটাই রইলো, আপনি অফিসের কাজ শেষ করেই আমাকে ফোন দেবেন, নাকি আমি শোরুমে চলে যাবো স্যার? না না না, আমি আপনাকে কল করব। ঠিক আছে স্যার, কাজটা কিন্তু স্যার আমার চাই স্যার। আরে ভাই, বললাম তো আমি আমার মতো করে চেষ্টা করব, অসুবিধা নেই, আপনি যান। ঠিক আছে স্যার, সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলো তো কি এমন কথা, ফোনে না বলে সরাসরি বাসায় চলে আসতে বললে? চা খাও। চা তো খাবো, খেতে খেতে শুনি। চা খাও, খেয়ে চলে যাও। কেন? কেন আবার কি? তুমি না কাল বললে আমার হাতে চা খেতে ইচ্ছা করছে। হ্যাঁ সেটা বলেছি, কিন্তু আমার ধারণা তুমি শুধু চা খাওয়ার জন্য আমাকে এখানে ডাকুনি। তাহলে কেন রেখেছি? নিশ্চয়ই তুমি তোমার হাজবেন্ডের সঙ্গে আবার কোনো ঝামেলা করেছো। হ্যাঁ, ঝামেলা তো শুধু আমিই করি। আর এখান থেকে যাও, উঠো। কেন, চা খাবো না? না, তোমার চা খেতে হবে না, তুমি উঠো। তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না। আহা, রাগ করছো কেন? তুমি ঝামেলা করেছো বলতে তুমিই কোনো ঝামেলা করেছো সেটা কিন্তু আমি মিন করিনি। তোমার হাজবেন্ডও ঝামেলা করতে পারে। আমি বলতে চেয়েছি তোমাদের মধ্যে বড় ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা। বড় ধরন ছোট ধরন আমি বুঝি না। ওই লোকের সাথে কথা বলে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আমি কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছি না। তোমাকে কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে হবে না তো, তুমি শুধু আমাদের প্ল্যানিংটার উপরে কনসেন্ট্রেট করবে, তাহলেই দেখবা ভালো লাগছে। হ্যাঁ সেটাই। আচ্ছা, তোমার মেন্টাল প্রিপারেশনটা এখন কোন পর্যায়ে আছে বলো তো? এটা চলছে। দেখো, পিছিয়ে যাওয়ার কিন্তু কোনো অপশন নাই। আমি কিন্তু অনেক আশা করে আছি। ভয় পেও না, আমি তোমার আশা পূরণ করব। শুধু আমার আশা বলছো কেন? তোমার কিছু না? হ্যাঁ, আমার কিছু না কেন? আমার আশা, ভরসা, প্রেম, ভালোবাসা সব কিছু তো এখন একটাই। গুড, জেনে আশ্বস্ত হলাম। আমাকে তো গুড জেনে আশ্বস্ত হলাম বলেই যাচ্ছেন। আপনার খবর কি? আপনি কি করছেন? কেন, বিজনেস করছি, বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছি। এই চেষ্টাটা আর কতদিন চলবে শুনি? উল্টাপাল্টা না ঘুরে এই দাঁড়টা করা। চা খাচ্ছ না কেন? চা খাও। তোমার সাথে কথা বলতে বলতে তো চার কথা ভুলেই গিয়েছিলাম। চা তো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা চা খাবো। বসো। হ্যালো, কি করছো? কি করছি জানে তুমি কি করবে? যা বলতে চাও সেটা বলো। মেজাজ এখনো ঠিক হয়নি? মেজাজ ঠিকই আছে, বলো। আমি তাহলে কখন বাসায় আসবো? তুমি কখন বাসায় আসবে সেটা আমি কিভাবে বলবো? তুমিই তো বলবে, তোমার বোনের বিয়েতে যাব না? আজকে বিয়ে না, আজকে ছেলে দেখা হবে। ছেলে পছন্দ হলে বিয়ের দিন তারিখ ঠিক হবে।
ওই তো আমি ওইটাই মিন করেছি, ছেলে দেখতে কখন যাব? তুমি ছেলে দেখতে যাবে কেন? বিয়ের দিন তারিখ ঠিক হোক, তখন তোমাকে দাওয়াত দেওয়া হবে। হ্যাঁ, তুমি রাগ কেন করছো? আমি কি একবারও বলেছি ছেলে দেখতে যাব না? আমি বলেছি তোমার মামার গাড়িতে যাব না। আমার মামার গাড়িতেও যাওয়া দরকার নেই, তোমার কোনোভাবেই যাওয়া দরকার নেই। তুমি বললেই হবে নাকি? আমার একমাত্র শালী, তার জন্য আমি ছেলে দেখতে যাব না? শোনো, আমি রেন্টেকার থেকে একটা প্রাইভেট কার ভাড়া করে আনছি, সন্ধ্যার দিকে তুমি আর আমি একসঙ্গে যাব। তোমার কোনো গাড়ি টাড়ি ভাড়া করতে হবে না, আমি যাচ্ছি না। কেন যাবে না কেন? এমনিই যাব না, আমার যেতে ইচ্ছা করছে না, তাই আমি যাব না। শোনো, রেন্টেকার থেকে গাড়ি ভাড়া করলে কেউ বুঝতে পারবে না, গাড়ির গায়ে তো লেখা থাকবে না যে ভাড়ায় চালিত। মাহবুব, এই বিষয়টা নিয়ে আমি তোমার সাথে আর একটা কথাও বলতে চাচ্ছি না। আরে কি আশ্চর্য, তুমি কথা বলতে চাইবে না কেন? তোমার মামার গাড়ি কি পৃথিবীতে একমাত্র গাড়ি নাকি? অন্য কোনো গাড়ি না? আমরা অন্য গাড়িতে যেতে পারি না? আমি কি তোমাকে সে কথা বলেছি? উল্টাপাল্টা কথা বলবে না। আমি আমার মামার গাড়ি, রেন্টেকারের গাড়ি, কোনো গাড়িতে উঠবো না, আমি কোথাও যাব না। কেন তুমি এই কথা বলছো কেন? কেন বলছি সেটা তুমিই চিন্তা করে দেখো। না, আমি অত চিন্তা করতে পারবো না। আমি রেন্টেকার থেকে গাড়ি আনছি, সেই গাড়িতে যেতে হবে। শোনো মাহবুব, তুমি যেদিন নিজে গাড়ি কিনতে পারবে আমি সেদিন গাড়িতে উঠবো, তার আগে আমি কোনো গাড়িতে উঠবো না। সুইটি, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি করলে আমি বাড়াবাড়ি করছি, তুমি ফোন রাখো। মকবুল সাহেব, মকবুল সাহেব। সালাম স্যার, আমাকে দেখেছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, বসেন। স্যার বসবো কেন স্যার? বসবো মানে আপনি আমার সামনে এই চেয়ারে বসবেন, বসেন। কি যে বলেন না স্যার, আমি আপনার সামনে বসতে পারি? স্যার আমি দাঁড়িয়ে আছি, আপনি স্যার বলেন স্যার। আপনাকে বসতে বলেছি, আপনি বসেন, কথা আছে আপনার সঙ্গে। স্যার আমি তো স্যার মানা করে দিয়েছি স্যার। কি মানা করেছেন? কাকে মানা করেছেন? স্যার এই সকালবেলা স্যার বললাম না 50 লাখ টাকার ব্যাপারটা। হ্যাঁ, স্যার বলেছি যে স্যার ভালো মানুষ, এই লাইনে কাজ হবে না। ঠিক আছে, তাহলে বসেন আপনি। মকবুল সাহেব, আমি যদি এই লাইনে আসতে চাই তাহলে ভালো হয়, আপনার খুশি হবেন? স্যার আপনি ভালো মানুষ, এই সমস্ত স্যার দরকার নেই স্যার। না, দরকার আছে, আপনি যোগাযোগ করেন। স্যার আমি তো মানা করে দিয়েছি স্যার। না করে দিয়েছেন বলতে আর কথা বলতে পারবেন না? স্যার একবার মানা করে দিয়েছি, আবার স্যার। ঠিক আছে, আপনি আনোয়ার সাহেবকে একবার পাঠিয়ে দেন। আনোয়ার স্যারকে কেন স্যার? ওই তো উনি বলেছিলেন ওনার কাছে 2টা পার্টি আছে, দেখি কথা বলে দেখি। স্যার আনোয়ার স্যারকে দরকার নেই স্যার, আপনি যদি ভিতর থেকে চান স্যার আমি যথেষ্ট স্যার। তো এরা কারা? কোম্পানির নাম কি? স্যার ওই ফ্রেন্ডস কনস্ট্রাকশন স্যার। মালিকের নাম কি? স্যার মালিকের নামটা স্যার, স্যার ওরা 2 বন্ধু মিলে করেছে স্যার। ঠিক আছে, 50 লাখই তো? জি স্যার, এক হাতে কাগজ দিবেন স্যার, এক হাতে টাকা নেবেন স্যার। তো পরে আবার কোনো ঝামেলা টামেলা হবে না তো? আপনার অভিজ্ঞতা কি বলে? না স্যার, কোনো ঝামেলা হবে না স্যার, বিশ্বস্ত পার্টি, আমার অনেক দিনের পরিচিত স্যার। অনেক দিনের চেনা আপনার, বিশ্বস্ত, অথচ আপনি নামই জানেন না, এটা কেমন কথা? স্যার নামটা স্যার অনেকবার বলেছি স্যার, কিন্তু স্যার নামটা মনে রাখতে পারি না, অনেক খটোমটো স্যার। স্যার নাম দিয়ে কী হবে স্যার, আমাদের স্যার এইটা তো দরকার স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি ব্যবস্থা করেন। স্যার ওনাদেরকে কখন আসতে বলবো স্যার? কালকে আসতে বলি স্যার? না, কালকের মধ্যে তো কাগজপত্র সব গোছাতে হবে, আপনি পরশু আসতে বলেন। জি স্যার, জি। কেমন? অনেক স্যার কী হচ্ছে স্যার, বলি স্যার। আচ্ছা, গতকাল থেকে আমি লক্ষ্য করছি আপনি স্যারের রুমে ঘন ঘন যাওয়া আসা করছেন, ঘটনা কি? ঘটনা আবার কি? নতুন প্রজেক্ট নিয়ে স্যার আমার সাথে সলা পরামর্শ করছি। নতুন প্রজেক্ট নিয়ে স্যার আপনার সঙ্গে সলা পরামর্শ করতে যাবে কেন? সলা পরামর্শ করতে চাইলে আমি আছি, আমার সঙ্গে করবে। করুম সাহেব আছে, আক্তার সাহেব আছে, এদেরকে টপকিয়ে আপনি একজন পিয়ন আপনার সঙ্গে কেন করবে? আমার সাথে কেন সেটা আমি কী করে বলবো? আপনি স্যারকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, জিজ্ঞেস তো অবশ্যই করব। আচ্ছা, স্যারের মন মেজাজের কি অবস্থা? কড়া কড়া মেজাজ, খুব গরম। এখন কোনো আবদার নিয়ে যেয়ে না, তাহলে বিপদে পড়বেন। স্যার আপনার কথা কি শেষ? আমার এখন যেতে হবে। আরে এত যাই যাই করছেন কেন? কোথায় যাবেন আপনি? স্যার আমার অফিস টাইম তো শেষ, শুধু শুধু বসে থেকে কী করবো? বাইরে আমার অনেক কাজ আছে। না, আপনার এখন কোনো কাজ নেই। আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার কাজ। শোনেন,
আমার একটা প্রস্তাব নিয়ে আপনি স্যারের কাছে যাবেন। আচ্ছা বলেন, কি প্রস্তাব বলেন। ওই তো 5 কোটি টাকার যে প্রজেক্টটা আছে, ওই প্রজেক্টটা স্যার আমার পার্টিকে দিয়ে দেবে, আমি স্যারকে 30 লাখ টাকা নগদ দিয়ে দেবো। স্যার আপনি দেখছি এখনো সেই 60-এর দশকে পড়ে আছেন। 60-এর দশকে পড়ে আছি মানে? স্যার জিনিসপত্রের দাম বেড়েছে না, কোথায় 5 কোটি টাকার প্রজেক্ট আর কোথায় আপনি দিতেছেন 30 লাখ টাকা, তাহলে কি হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, 40 লাখ টাকা ফাইনাল, যান। স্যার 30-40 নিয়ে আমি স্যারের কাছে যেতে পারবো না, অলরেডি 50 লাখ টাকায় দফারফা হয়ে গেছে। দফা হয়ে গেছে মানে? তো কার মাধ্যমে দফা হলো? স্যার এই অধম মুগুল মেয়ের মাধ্যমে। আচ্ছা পার্টিটা কি? পার্টিকে আপনি চিনবেন না স্যার, এখানে অনেক ব্যাপার আছে, আমি খুলে বলতে পারবো না। ঠিক আছে, আমাকে সব কিছু খুলে বলতে হবে না, আপনি স্যারকে যে বলবেন 50 লাখ আমি দেবো, কাজটা আমার মাধ্যমে হবে। একটা কথা জিজ্ঞেস করি স্যার, কিছু মনে করবেন না? হ্যাঁ বলেন। স্যার আমি কত পাবো? আপনার আবার কি, আপনি তো বেতন ঠিকঠাক মতো পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে যান, আপনার জন্য 20 থাকবে। কত বলেন স্যার? 20,000। আসসালামু আলাইকুম স্যার, আমার অফিস টাইম শেষ, আমার কাজ আছে, আমি যাই। ভাই ভাই একটু আসেন না। না আপনারা যে আবার আমি পেয়ে যাবো। ওঠেন ওঠেন। ও আচ্ছা, আপনি? জি ভাই, আপনি ওঠেন, আপনারা আমি একটু বাসায় পৌঁছে দিয়ে আসি, আসেন ওঠেন। না, আপনার সিএনজিতে তো আমি উঠবো না। ও সরি, ওই দিনের কথা মনে পড়ছে না ভাই। ওই দিনের পরের থেকে আমি আল্লাহর কাছে কইছি আপনার সাথে যেন একবার আবার দেখা করা দেয়, আমি সরাসরি একবার মাপ চাই নেবো ভাই। আমার মনের মধ্যে কিন্তু খুব খারাপ লাগছে আপনার ওই দিন যে আমি ফেরত দিলাম না। ভাই আজকে ওঠেন, ওই দিন যে অন্যায়টা করছি না, আজকে আপনার কাছে আমি ভাড়া নেবো না, ওইটা মনে করেন তার শাস্তি। ওঠেন ভাই। ঠিক আছে, কিন্তু যে কাজটা করলে সরি বলতে হয় সে কাজটা করেন কেন? এটা আর এক দুঃখের কাহিনী ভাই। ওই যে আপনার সাথে যেদিন দেখা হইলো তার 2-3 ঘন্টা আগের একটা ঘটনা ভাই। আমার একজন বাড্ডায় নিয়ে গেছে ভাড়া করে, 350 টাকা উঠছে ভাই। সে তার কাছে টাকা নাই, ঘরের মধ্যে গেছে টাকা ডাইনা দিবে, সেই যে গেল আর আসার কোনো খবর নাই ভাই। 2-3 ঘন্টা ওখানে বসে আছে, সে আসলো না তো আসলোই না ভাই। মন মেজাজটা খুবই খারাপ ছিল, এই জন্য ওখানে বসে আছিলাম। কোনো প্যাসেঞ্জার নেওয়ার ইচ্ছা আর আমার মনের মধ্যে ছিল না ভাই। এই জন্য আপনার সাথে একটা অন্যায় করে ফেলাইছি ভাই। উঠেন ভাই, এখন উঠেন ওঠেন। কিন্তু আমি তো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত ভাই? 2-1 দিনের মধ্যে আমি একটা গাড়ি কিনছি, এর আগে অন্য কোনো যানবাহনে আমি উঠবো না। ও আপনি গাড়ি কিনতেছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর। তো স্যার ড্রাইভার ঠিক করছেন? না, ড্রাইভার এখনো ঠিক করিনি। কেন? স্যার আপনার গাড়ির ওই ড্রাইভারের চাকরিটা আমারে দিবেন স্যার? হ্যাঁ, সেটা না হয় দেওয়া যেত, কিন্তু আমি যে গাড়িটা কিনছি সেটা তো 3 চাকার না, 4 চাকার, আর ওটা হ্যান্ডেলের না, স্টিয়ারিংয়ের। অসুবিধা নাই স্যার, আমি 7 বছর সৌদি আরব ছিলাম স্যার। আপনি 7 বছর সৌদি আরব থাকেন আর আফগানিস্তান থাকেন, তাতে তো কিছু যাচ্ছে আসছে না। আপনাকে গাড়িটা তো চালাতে জানতে হবে। স্যার সৌদি আরব 7 বছর আমি গাড়িই চালাইছি স্যার, আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সও আছে। ও আচ্ছা, তো আপনি 7 বছর সৌদি আরব ছিলেন, আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে, তো বাংলাদেশে চলে আসলেন কেন? কি আর কমু স্যার, কথায় কথায় মিসকিন শুনতে আর ভাল লাগতেছিল না, দেশে চলে আসলাম। না ঠিক আছে, তাহলে তো চলে এসে ভালোই করেছেন, কিন্তু এসে আবার সিএনজি চালাচ্ছেন কেন? তো দেশে এসে প্রথমত প্রাইভেটই চালাতাম, তো স্যার আর ম্যাডামের এত দুর্ব্যবহার ছেড়ে দিলাম। ভাবলাম একটা স্বাধীন কিছু করব, তারপর মনে করেন সিএনজি চালানো শুরু করে দিলাম। তো ভালোই তো, সিএনজি চালাচ্ছেন, তো এখন আবার চাকরি করতে যাচ্ছেন কেন? এটাও তো আরেক দুঃখের কাহিনী স্যার, কি কমু স্যার। আগে 2 জনে গালাগালি দিত, এক স্যার আর এক ম্যাডাম, আর এখন যে যেখানে যেভাবে পায় গালাগালি দিবই। সিএনজি পাইলেও ভালো, না পাইলেও ভালো, আর ভাল লাগে না স্যার। আপনি স্যার যদি আমার চাকরিটা দিতেন স্যার, বাইচে যেতাম। তো এখন একজন স্যার আর একজন ম্যাডামের বকাঝকা শুনতে আপনি মানসিকভাবে প্রস্তুত? জি স্যার, কারো না কারো বকাঝকা তো স্যার খাইতেই হবে স্যার। ঠিক আছে, তাহলে চলেন বাসাটা চিনে আসবেন, আর যেতে যেতে বাকি আলাপ করি। জি স্যার, ওঠেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। থ্যাংক ইউ স্যার। তো আনোয়ার সাহেব, কি ব্যাপার একদম সকালবেলা আমার বাসায় চলে আসছেন? আজকে অবশ্য স্যার একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি। মানে স্যার আমার বাচ্চাকে গাড়ি করে স্কুলে পৌঁছালাম,
তারপর দেখলাম হাতে বেশ সময় আছে, ভাবলাম বাসায় ফিরে যাব কি, স্যারের বাসায় তো সামনে যাই, একটু চাটা খাওয়া যাবে। তাছাড়া স্যার নতুন গাড়ি কিনেছি তো, আজকে পয়লা দিনে যদি আপনাকে একটু অফিসে লিভ দিতে পারতাম আমার স্যার খুব ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। আমি তো এখনো ফ্রেশ হইনি, ফ্রেশ হব, রেডি হব। আর চা যে আপনাকে দেবো, আপনার ভাবি তো এখনো ঘুম থেকে ওঠেনি। অসুবিধা নেই, আমি নিজেই বানাচ্ছি। না না স্যার, চা কেন আপনি বানাতে যাবেন? প্রয়োজনে চা আমরা বাইরে খাবো। তাছাড়া চা তো তেমন ইম্পর্টেন্ট বিষয় না স্যার। আমি আসলে অন্য একটা ইম্পর্টেন্ট বিষয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন। স্যার একটা কথা জানতে পেরে আমার স্যার খুব ভালো লেগেছে, সে সঙ্গে স্যার খারাপও লেগেছে। বলেন কোন বিষয়? স্যার আমাদের ওই রানিং প্রজেক্টটা নিয়ে বলছি। ওটা নিয়ে আমি বেশ কয়েকবার আপনার সঙ্গে কথা বলেছি, কিন্তু আপনি আমাকে হ্যাঁ না কোনোটাই বলেননি। হ্যাঁ, এখন হ্যাঁ বলেছি। তারপরে? জি স্যার, হ্যাঁ বলেছেন, তবে স্যার মকবুলের মাধ্যমে কেন? আমি তো ছিলাম স্যার। আর তাছাড়া আমি আপনাকে বলেছিলাম না, দুজন পার্টি আছে, খুব ভালো লেনদেন। আপনার ওই দুই পার্টি যাদের টাকা আপনি নতুন গাড়ি কিনেছেন? না না স্যার, কি বলছেন? দুই পার্টির টাকা দিয়ে কি গাড়ি হয়? আমি স্যার একটু একটু করে জমিয়ে গাড়িটা করলাম। তাছাড়া স্যার আমি তো এখনো আপনার মতো পজিশনে যেতে পারিনি। আমার পজিশনে আসলে আপনি কি করতেন সেটা আলোচনা করে তো লাভ নেই, তারপর কি তাই বলেন। স্যার মকবুল তো আপনাকে 50-এর কথা বলেছে, আমি স্যার আপনাকে 60 লক্ষ দেব। আমি স্যার আসলে চাচ্ছিলাম কাজটা আমার মাধ্যমে হোক। আনোয়ার সাহেব 1 কোটি হলে আমি কথা বলতে পারি, না হলে মকবুলের সঙ্গে আমার আগে কথা হয়েছে, ওটাই ঠিক থাকবে। তাহলে স্যার 70 দিতে বলি? এক কথা তো আমি বারবার বলবো না আনোয়ার সাহেব। আচ্ছা স্যার ঠিক আছে, আমি তাহলে পার্টির সঙ্গে কথাবার্তা বলি। স্যার ধরেন পার্টি 1 কোটিতে রাজি হয়ে গেল, কিন্তু পরবর্তীতে আমার ভাগের বিষয়টা নিয়ে তো আর কথা বলার জায়গা থাকতো না। মানে আমি বলতে চাচ্ছিলাম এই 1 কোটির মধ্যে যদি আমার ভাগটা ধরতেন। না, আমি কাউকে কোনো ভাগ টাক দেবো না। আচ্ছা আচ্ছা, আমার ভাগ লাগবে না। আপনি যে ইয়েস বলেছেন তাতেই আমি হ্যাপি। তবে স্যার সামনে তো এরকম প্রজেক্ট আরও আসবে, আপনি কিন্তু আমার দিকে একটু খেয়াল রাখবেন স্যার। ওকে, তাহলে কথাবার্তা তো হলো। আনোয়ার সাহেব আপনি তাহলে এখন আসেন, অফিসে তো দেখা হচ্ছে। কিন্তু স্যার আমি আপনাকে বললাম না, আজকে অফিসে আমার গাড়িতেই আমি আপনাকে লিফট দেবো। আপনার গাড়িতে আজকে আমি লিফট নেব না। কালকে আমি নিজে নতুন গাড়ি কিনবো, প্রথমে নিজের গাড়িতে উঠবো, পরে অন্য কোনো এক সময় আপনার গাড়িতে উঠবো। ঠিক বলেছেন স্যার, শুনে আমার খুব ভালো লাগলো। নিজের গাড়িতে প্রথমে ওঠা উচিত। আচ্ছা তাহলে আসি স্যার, আসসালামু আলাইকুম। বল। এই মকুল ভাই, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। জি স্যার। আপনি থাকেন কোথায়? কেন, আমি তো অফিসে আছি। আপনি যদি অফিসে থাকেন, সকাল থেকে আমি আপনার কাছে দুইবার চা চেয়েছি, এই দিচ্ছি বলে উধাও হয়ে গেলেন। উধাও হয়ে যাচ্ছেনটা কোথায়? আমি উদাও হয়ে কোথায় যাব? সকাল থেকে তো বড় স্যারের অর্ডার পালন করতে করতে আমার জীবন শেষ। বড় স্যারের অর্ডার পালন করছেন নাকি চামচামি করছেন? এটা আপনি কি বলছেন স্যার? আমি চামচামি করতে যাবো কেন? যান এক্ষুনি আমার জন্য চা নিয়ে আসবেন, দূর দেন। স্যার আমি এখন চা আনতে পারবো না। কেন? বড় স্যারের একটা জরুরি কাজ, আমাকে বাইরে যেতে হবে। বড় স্যারের জরুরি কাজটা কি শুনি? বড় স্যারের কাজের কথা কি আমি আপনাকে বলবো? বলাটা কি ঠিক হবে? কেন, বড় স্যার কি কোনো অবৈধ কাজের কথা বলেছেন? আপনি কি অবৈধ কাজে যাচ্ছেন যে আমাকে বলা যাবে না? স্যার আপনি কিন্তু শুধু শুধু আমার উপর রাগ করছেন। আচ্ছা ঠিক আছে, যান, রাগারাগি করবো না, বাদ দেন। বিনিময়টা কি হয়ে গেছে? কোনটা স্যার? বাহ, এমনভাবে কোনটা বলছেন যেন আপনি কিছুই জানেন না। আপনি আমার পার্টিকে সরিয়ে নতুন একটা পার্টিকে ঢোকালেন, এখন এমন ভাব করছেন যেন আপনি অবোধ শিশু। ওয়া ওয়া। ও স্যার, আপনি কি 50 লাখ টাকার কথা বলছেন? জি, 50 লাখ টাকার কথাই বলছি। বিনিময়টা কি হয়ে গেছে? না স্যার, ওটা কালকে হবে। কাল হোক পরশু হোক সেটা আমার জানার বিষয় না, আমি যেন অফিসের স্টাফ হিসেবে ভাগটা পেয়ে যাই। সেটা আপনার স্যারের সাথে কথা বলেন। আমি কেন স্যারের সঙ্গে কথা বলতে যাব? পার্টি এনেছেন আপনি, আপনি পার্টির সঙ্গে কথা বলবেন না স্যারের সঙ্গে কথা বলবেন, সেটা আপনার ব্যাপার। আমার কথা হচ্ছে আমি আমার টেবিলে বসে ভাগ চাই। স্যার এটা তো আপনাদের স্যারের ব্যাপার, আমাকে বলছেন কেন? আমি তো একজন পিয়ন। স্যারের ব্যাপার থাকলো কোথায়? আর আপনি যদি শুধু পিওনি হতেন, এই কাজের মধ্যে নাক গলাতেন না। শোনেন মকবুল মিয়া, কাজটা যখন শুরু হবে ফিল্ডে কিন্তু ইন্সপেকশন করতে স্যার যাবে না, আমি যাব। এমন প্যাচে লাগিয়ে দেবো না, ভিড় তো আটকে যাবেই, হেড অফিসে দৌড়াদৌড়ি করে কুল পাবে না। তাহলে কি আমি স্যারকে গিয়ে এটা বলবো? কি বলবেন? আপনি ফিল্ডে গিয়ে সব প্যাচ লাগিয়ে দিবেন। খবরদার, বড় স্যারকে এই বিষয়ে একটা কথা বলতে পারবেন না। তাহলে কাকে বলবো স্যার? কেন? আপনি যাদের কাছ থেকে পার্সেন্টেজ খাচ্ছেন তাদেরকে বলবেন, কারণ বিল তো বড় স্যার আটকাবে না, আটকাবে তাদের। আর আপনি যে পার্সেন্টেজের আশা করে আছেন তাদের বিল আটকে গেলে আপনাকে আটকাবে। জি স্যার। স্যার আপনাকে এক কাপ চা দিই? কি করে দেবেন?
বড় স্যার না আপনাকে জরুরি কাজে বাইরে পাঠাচ্ছে। আপনাকে চা দিয়ে যাই, কোনো সমস্যা নাই। লাগবে না, লাগবে না। প্লিজ স্যার, মানা করবেন না স্যার, আপনাকে চা দিয়ে আমি যাই স্যার। কি ব্যাপার সুইটি, এত রাতে রিডিং রুমে কি করছো তুমি? না তেমন কিছু না, ওই যে ঘুম আসছিল না তো, তাই ভালো এখানে এসে একটু বসি। আমারও হঠাৎ করে ঘুম ভেঙে গেল, দেখি পাশে তুমি নাই। তারপর খুঁজতে শুরু করলাম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কোথাও নাই। এখানে এসে আবিষ্কার করলাম। ভালোই, বসি তোমার সঙ্গে গল্প করি। না এখানে বসবা কেন, চলো বরং আমরা বেডরুমেই চলে যাই। যাবো, বেডরুমে যাবো, বসি একটু। কি করছিলে তুমি? বললাম তো কিছু করছিলাম না। কিছু করবে না কেন? রিডিং রুমে আসছো, পড়াশোনা করতে হবে না? এত বছর পরে যদি ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দাও, পাশ করা লাগবে না? ফেল করলে প্রেস্টিজ থাকবে? পড়া পরীক্ষা এইসব কথা থেকে পেলে? তুমি কি স্বপ্ন দেখেছো নাকি? না, আমি আস্তে আস্তে তুমি যে বইটা লুকালে, ওটা তো ইন্টারমিডিয়েটের বাংলা বই। আরে না, বইটা হাতে কাছে ছিল তো একটু উল্টে পাল্টে দেখছিলাম, ভালো লাগছিল। স্মৃতি রোমন্থন করছো, বাদ দাও। যা হওয়ার না তা তো হবে না, এ নিয়ে ভেবে আর লাভ কি। আচ্ছা শোনো, তুমি পরশুদিন একটু ভালো রান্না বান্না করো তো। পরশুদিন কখন? দুপুরবেলা। কেন? না, ওই মগা মোর্শেদ আসবে। এখন সে মগা হোক বগা হোক, ফ্রেন্ড তো, স্কুলে একসঙ্গে পড়ছি। অবশ্য আমি বলি নাই, নিজ থেকে দাওয়াতটা নিল, বললো দাওয়াত টাওয়াত করবি না। আমি কি করবো বল? তো পরশুদিন দুপুরবেলা তুমি তাকে দাওয়াত দেবে, তুমি আমাকে বলবে না? পরশুদিন আমি কি তোমার পরশুদিন? পরশুদিন আমি বাসায় থাকবো না। বাসায় থাকতে পারবে না? কোথায় যাবে তুমি? আমার কাজ আছে। বলো, আমাকে বলো, আমি তো হেল্পও করতে পারি তোমাকে। তোমার হেল্প লাগবে না, আমি পরীক্ষা দিতে যাব। ও, তুমি তাহলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ? এতদিনে অবশ্য তোমার পিএইচডি কমপ্লিট হয়ে যাওয়ার কথা, এই বয়সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ, অস্বস্তি লাগবে না? এখন এসব ফালতু কথা বলছো কেন? তোমার কারণেই তো পরীক্ষাটা দিতে পারিনি। তুমিই তো বলো আমি নাকি মূর্খ, কোনো কিছু শেয়ার করা যায় না, কোথাও নিয়ে যেতে পারো না। কি বড় নাই? হ্যাঁ বলছি, সেই জন্যই তো ব্যবস্থাটা করলাম। ব্যবস্থা মানে? কিসের ব্যবস্থা করেছো তুমি? ওই তো, আমি কবে তোমাকে কি বলেছি না বলেছি তা নিয়ে তো আমি এক ধরনের অপরাধ বোধের মধ্যে আছি। সেই জন্যই আমি তোমার প্রিয় চাচাতো ভাই রাসেলকে দায়িত্ব দিয়েছিলাম তোমাকে কনভিন্স করার জন্য। সে তোমাকে কনভিন্স করেছে, তুমি রেজিস্ট্রেশন করলে, ফর্ম ফিল আপ করলে, এবং তুমি যাতে আমার অগোচরে নির্বিঘ্নে তোমার পড়াশোনা চালিয়ে যেতে পারো। তুমি নিশ্চয়ই খেয়াল করেছো আমি ইদানিং রাত করে বাসায় ফিরি। থ্যাংক ইউ। রাসেলকে আগে পাই, ওর চালাকে আমি ছুটাচ্ছি। রাসেলের দোষটা কোথায়? সে একজন এমপ্লয়ি, আমি তাকে নিযুক্ত করেছি মাত্র। যাক, প্রিপারেশন কেমন তোমার? ভালো। ভালো হলেই ভালো। আচ্ছা শোনো, পরশুদিন কিন্তু তুমি আমাদের নতুন গাড়িতে চড়ে পরীক্ষা দিতে যাবে। গাড়ি কখন কিনছো? কালকে কিনবো। রাতে গাড়িটা বাসায় আসবে, সারা রাত রেস্ট করবে, সকালবেলা তোমাকে নিয়ে হলে যাবে। ঠিক আছে। তুমি কি আরো পড়বে না ঘুমোতে যাবে? তাহলে একটু পড়ি। ঠিক আছে। আমি কি আপনার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আসবো? কেন? স্টুডেন্টদের খেতে হয়, রেওয়াজ। থাক স্যার, লাগবে না, আপনি যান ঘুমাতে। স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কুদ্দুস সাহেব কেমন আছে? জি স্যার ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ। স্যার গাড়ি কেমন চলছে? আসতে চলছে, গাড়ি ভালো চলছে। স্যার ওই নতুন কাজটার কি অবস্থা? কাজটা নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে। আমি আপনার বিষয়ে স্যারের সঙ্গে কথা বলেছি স্যার, যে লোকটাকে 50 লক্ষ টাকার বিনিময়ে কাজটা দিচ্ছেন উনি কিন্তু সঠিক সময় তুলতে পারবে না। বরং আমি 60 লক্ষ দিচ্ছি, আপনার কাজটা কুদ্দুস সাহেবকে দেয়, কিন্তু না। তাহলে আপনি 70 লাখ টাকা বলতেন। বলেছি, কিন্তু ওনার এক কথা, 1 কোটির নিচে এই কাজ আপনাকে দেবে না। স্যার
একটা জিনিস বোঝার চেষ্টা করেন স্যার, মাত্র 5 কোটি টাকার একটা কাজ, সেখান থেকে স্যারকে যদি দিতে হয় 1 কোটি টাকা, আরও অন্যান্য খাত আছে, এই আপনারা আছেন, আপনাদেরকে দিতে হবে আরও 1 কোটি টাকা, থাকলো কত? মাত্র 3 কোটি টাকা। এখন এত বড় একটা কাজ করতে হবে মাত্র 3 কোটি টাকা, ভাই কয় টাকা লাভ হবে? বউ বাচ্চা নিয়ে আমারও তো এই ঢাকা শহরে থাকতে হবে না বলেন? হ্যাঁ, আমি আপনার সমস্যা বুঝতে পারছি কুদ্দুস সাহেব, কিন্তু আপনি যদি এই কাজটা করতে চান 1 কোটি টাকাই আপনাকে দিতে হবে। না স্যার, ওই 1 কোটি টাকা দিয়ে আমি কাজটা করতে পারবো না। তাহলে থাক, বাদ দেন। স্যার যেহেতু এই কাজটা হাত দিয়েছেন, স্যারের মতো কাজটা করুন। পরবর্তীতে আমাদের কথা বলার জায়গা থাকবে, অন্য কাজ আপনি করবেন। এটা কোনো কথা বললেন স্যার? আপনি এই অফিসে একটা এত বড় পোস্টে আছেন, সেই অফিসে একটা এত বড় কাজ বেরিয়েছে, সেই কাজটা আমি করতে পারছি না স্যার। এই দুঃখ আমি কোথায় রাখি স্যার? আহা, আমাদের এই অফিসের ম্যাক্সিমাম কাজই তো আপনি করছেন। ম্যাক্সিমাম কাজ আর কই করতে পারলাম স্যার? 5টা কাজ বের হলে তার মধ্যে 4টা কাজ আপনি আকাশকে দিয়ে দেন স্যার। আরে ভাই, একটা জিনিস আপনি বুঝতে পারছেন না কেন? স্যার আসছে। আমার সব একটু রুমে আসেন। আপনি একটু বসুন, আমি আসছি। জি, বসেন। তো আনোয়ার সাহেব, সমস্যাটা কোথায়? সমস্যা কই না তো স্যার, কোনো সমস্যা নেই তো। কিন্তু গতকাল তো আমি অফিস থেকে শুনে গেলাম যে আমাদের 5 কোটি টাকার কাজটা আপনি ফিল্ড ইন্সপেকশনে গিয়ে আটকে দেবেন। ও স্যার, আপনাকে বোধ হয় এই কথাটা মকবুল মিয়া বলেছে, তাই না? মকবুল মিয়া বলুক আর যেই বলুক, কথাটা কি মিথ্যা? জি স্যার, মিথ্যা। আসলে স্যার, ওনার বয়স হয়েছে তো শিশুদের মতো। আমি ওনাকে বলেছি একটা, উনি বুঝেছে একটা, আপনাকে বুঝিয়েছি আর একটা। আমি স্যার ওনাকে ডেকে নিয়ে বললাম, দেখেন, কাজটা যেহেতু আপনার মাধ্যমে হচ্ছে, যে করুক আপনি তাকে সাবধান করে দেবেন, কাজটা যেন সলিডভাবে করে। কারণ স্যার এখানে নতুন এসেছে, এই কাজের সাথে স্যারের ইমেজ জড়িত। গুড, আমার ইমেজ নিয়ে আপনি খুবই চিন্তিত, ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। বাইরে দেখলাম কার সঙ্গে কথা বলছিলেন? উনি স্যার আমাদের অফিসের এনলিস্টেড একজন কন্ট্রাক্টর, নিয়মিত কাজ করে। তো কি অবস্থা ওনার? কাজটা পাচ্ছে না, এই জন্য মন খারাপ নাকি? জি স্যার, মন তো একটু খারাপ ছিলই, তবে কথাবার্তা বলার পর ঠিক হয়ে গেছে। আমি স্যার ওই 1 কোটি টাকার বিষয় নিয়ে ওনার সঙ্গে কথা বলেছিলাম। উনি বললো, দেখেন, স্যারকে যদি 1 কোটি টাকা দিয়ে দিই, এদিক সেদিকে আরও 1 কোটি টাকা খরচ আছে। 3 কোটি টাকা দিয়ে আমি কাজটা তুলবো কীভাবে, লাভ করবো কীভাবে? আমি বরং স্যারকে 70 লাখ দিই। আমি বললাম, রাখেন তো, রাখেন, বাদ দেন, পরে হবে। স্যার যেহেতু এবার কাজটা হাতে নিয়েছে, করুক, স্যার স্যারের মতোই করুক। ঠিক আছে, এটা হয়নি, সামনে হবে, আপনি বলবেন ওনাকে। জি জি স্যার, থ্যাংক ইউ। তাহলে কি ফিল্ড ইন্সপেকশনের কাজটা আটকে যাচ্ছে? না স্যার, আপনার উপর দিয়ে হাত ঘোরানোর মতো বোকা আমি না। তবে স্যার, আমি কিন্তু খুব খুশি হয়েছি। কেন বলেন তো? স্যার, আপনার বাসায় যে বললাম না, আপনি যে ফাইনালি রাজি হয়েছেন, তাতেই আমরা ধন্য। অফিসটা এখন রমরমা থাকবে, ভালো চলবে, স্থবির হয়ে যাবে না। ঠিক আছে, আপনি জানুন, কুদ্দুস সাহেবকে সময় দেন। থ্যাংক ইউ স্যার। এই যে মকবুল ভাই, চলে আসছি। আরে আলতাফ ভাই, আপনি এত লেট, আপনার জন্য কখন থেকে আমি দাঁড়িয়ে আছি। আরে ভাই, লেট কি খালি খালি হয় নাকি? এটা ঢাকা শহর, যানজটের অবস্থা বোঝেন না? আরে জ্ঞান জোটের কথা কি স্যার বুঝবে নাকি? হ্যাঁ আরে স্যার আর বুঝে দরকার নেই, স্যার আছেন? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, চলেন। আরে দাঁড়ান দাঁড়ান, আবার কি হলো? আনছেন তো? আরে পুরো 50 আছে, পুরো 50 তো স্যারের টাকা, আমারটা কই? আপনারটা মানে? আরে আমার 5 লাখ। আর ওটা তোমার পার্টনার দেবে, আপনার সঙ্গে কথা হয়েছে না? আরে পার্টনার দিবে কি? এই কাম কি বাকি হয় নাকি মিয়া? আরে বাকি হবে কেন? উনি তো বিকেল আসতেছেন। আমি বিকেল ফিকেল বুঝি না, আপনি তাকে ফোন দেন এখন। ফোন লাগাবো মানে? ফোন দেন। হ্যালো, এই মোর্শেদ, এই তো তুই কার কাছে পাঠাইছিস আমারে? আচ্ছা ঠিক আছে, তুই যা বলার তুই বল, আমি বলতে পারবো না। হ্যাঁ তুই বল, এই নে। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। জি জি, হ্যাঁ মানে কখন আসবেন আপনি স্যার? আচ্ছা জি স্যার, আসেন তো, বিকেলে তো আসবেন তো স্যার? হ্যাঁ, মিস করুন না স্যার। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ হয়েছে। ঠিক আছে, চলো না। আরে দাঁড়ান, আমি স্যারের কাছে আপনাকে এখন নিয়ে যাচ্ছি না। আপনি চুপচাপ একটা জায়গায় বুঝবেন, কারোর সাথে কোনো কথা বলবেন না। স্যারের মেজাজ মন যদি দেখে যে ভালো, তখন আপনাকে স্যারের কাছে আমি নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চল। আসেন আসেন আসেন। ওয়ালাইকুম আসসালাম, আসো আসো। আরে
ঠিক আছে। কি ব্যাপার, কি হয়েছে, মিষ্টি কেন? ভাইয়া অস্ট্রেলিয়ার স্কলারশিপটা হয়ে গেছে। তাই নাকি? গুড, কনগ্রাচুলেশন। আমি আচ্ছা, তোমার মিষ্টি থেকেই আমি তোমাকে একটা মিষ্টি খাওয়াই। করো। আমি একটা খাবার আচ্ছা দাও। আনলাম। তো কবে কবে যেতে হবে? ভাইয়া কাগজপত্র রেডি করতে সব মিলে 1 মাসের মতো লাগবে। শামীম, জি ভাইয়া। কেমন লাগছে? ভাইয়া আমার যে কত ভালো লাগছে ভাই, আপনাকে বোঝাতে পারবো না ভাইয়া। ভাইয়া আমি আপনার প্রতি কৃতজ্ঞ ভাইয়া। ভাইয়া আমি আপনার প্রতি কৃতজ্ঞ ভাইয়া। এটা কি কান্নাকাটি করার দিন? চোখের পানি মতো। তুমি এখন যাও, ফ্রেন্ডদের সঙ্গে গিয়ে সময় কাটাও। আর পরশুদিন শুক্রবার আমার বাসায় চলে আসবে। হ্যাঁ, সারাদিন আমরা একসঙ্গে ঘুরবো। হুম, ঠিক আছে। এই মাহবুব, কি ভাবছো? আপা, আমি এই তো বসে আছি। শামীম এসেছিল দেখলাম। হ্যাঁ আপা, ও তো স্কলারশিপ পেয়েছে, ও তো অস্ট্রেলিয়া যাবে। শামীমের ছোটবেলাটা তোমার মনে আছে মাহবুব? শামীমের বাবা ওর মাকে ছেড়ে চলে যাবার পর ওর মার কি অবস্থা! বিভিন্ন বাড়িতে খুঁজে খুঁজে ঝিয়ের কাজ নিল। শামীমকে স্কুল থেকে ছাড়িয়ে ভাতের হোটেলে দিয়ে দিল। একদিন তুমি সেই হোটেলে গিয়ে দেখলে হোটেলের মালিক শামীমকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, আর ছোট্ট শামীম সেই হোটেলের সামনে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তুমি সেই শামীমকে তোমার বাড়িতে নিয়ে এলে, ওকে স্কুলে ভর্তি করিয়ে দিলে, বইপত্র কিনে দিলে, নতুন জামা কাপড় বানিয়ে দিলে। ও আস্তে আস্তে বড় হতে লাগলো। এসএসসি পরীক্ষা দিল, এইচএসসি পরীক্ষা দিল, ইউনিভার্সিটিতে ভর্তি হলো, আর এখনো স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। তোমার কেমন লাগছে মাহবুব? অনেক আপা, অনেক 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 ভালো। এত এত আমি বোঝাতে পারবো না আপা, এত ভালো লাগছে। তুমি কি ভেতরে সুখ অনুভব করছো মাহবুব? আপা আমি কি ভাববো, আমার ভেতরটা বলছে যে ওগুলো সব অসুখ আর এটাই সুখ। মাহবুব, আজকে তুমি যে উপায়ে গাড়ি কিনতে যাচ্ছিলে সেটা তাহলে কি সুখ না? ওটা অসুখ আপা। আগামীকাল যে উপায়ে তুমি ফ্ল্যাটের বুকিং দিবে ভাবছিলে সেটা কি সুখ না অসুখ? না, ওটা অসুখ, ওটা অসুখ আপা। মাহবুব, ভালো করে ভেবে বলো। আমি ভেবে কি বলবো আপা, আমার ভেতরটা বলছে ওগুলো অসুখ আর এটা সুখ আপা। ভালো থেকো মাহবুব, সবসময় ভালো থেকো। May I come in, sir? Yes, come in.
এই স্যার আপনার জন্য স্যার স্যার কি যেন? স্যার ওই যে স্যার পুরো 50। জি স্যার। ওই যে স্যার 50 পুরোটাই আছে। জি স্যার। মিষ্টি দেখতেছি এখানে, বাহ এনি প্রবলেম কোনো সমস্যা? আপনাদের প্রত্যেকটা কেন সাসপেন্ড করবো? যান, বকুলকে রাখেন, যান। কি ব্যাপার মাহবু, মিষ্টি আনছো, গাড়ি কোথায়? গাড়ি কিনিনি, মিষ্টিটাই আনলাম। খাবে একটা? মানে কি, তোমার না আজকে গাড়ি কেনার কথা? হ্যাঁ, গাড়ি কেনার কথা ছিল কিন্তু কিনতে পারিনি। কেন, সময় পাওনি? হ্যাঁ, সেটাও না, সময় ছিল কিন্তু হঠাৎ আমার মনে হলো আমি গাড়িটা কিনবো না। কেন বলো তো? ওই তো শামীম চলে আসলো তাই। কোন শামীম? ও আচ্ছা, শামীমের কথা তোমাকে তো বলাই হয়নি। আমি যখন কলেজে পড়তাম আমাদের কলেজের উল্টো দিকে একটা ভাতের হোটেল ছিল, আমরা ওখানে আড্ডা দিতাম বা ক্ষুধা লাগলে খেতে যেতাম। একদিন দুপুরবেলা আমার খুব ক্ষুধা লেগেছে, আমি হোটেলে ঢুকলাম, ঢুকে দেখি একটা বাচ্চা ছেলে, খুব সুন্দর ফুটফুটে। হোটেলের মালিক ওই বাচ্চাটাকে অকথ্য ভাষায় গালাগালি করছে আর বাচ্চাটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমার দেখে খুব মায়া লাগলো। আমার কেন যেন মনে হলো যে এই ছেলেটা ভাতের হোটেলে কাজ করার ছেলে না। আমি সব কিছু জিজ্ঞেস করলাম। ও বলল যে ওর বাবা ওকে আর ওর মাকে ফেলে কোথায় যেন চলে গেছে। ওর মা বাড়ি বাড়ি কাজ করে আর ওকে এই ভাতের হোটেলে ঢুকিয়ে দিয়েছে। ছেলেটা স্কুলে পড়তো, রোল নম্বর 2 ছিল। আমি এই ছেলেটাকে আবার স্কুলে ফিরিয়ে নিয়ে গেলাম, না কোনো মহৎ উদ্দেশ্য থেকে না, মানে আমার মনে হলো যে এটা করা উচিত, মানে যে কারোই করা উচিত। তোর ভরণ পোষণ লেখাপড়ার খরচ সব কিছু আমিই বহন করতাম। তো এসএসসি কমপ্লিট করেছে, খুবই ভালো রেজাল্ট। এইচএসসি কমপ্লিট করেছে, খুবই ভালো রেজাল্ট। আমি অনার্সে ভর্তি করিয়ে দিলাম। তারপরে জানো এখন সেই স্বামী স্কলারশিপ পেয়েছে, অস্ট্রেলিয়া যাবে। ভালো তো, কিন্তু এটার সাথে তোমার গাড়ি না কেনার সম্পর্কটা কি? সুখের সম্পর্ক। মাহবুব, তুমি কি আমার সাথে হেয়ালি করছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি নিজেও এরকম একটা না বোঝার মধ্যেই ডুবে যাচ্ছিলাম। ঠিক তখনই বড় আপা আসলো, এসে আমার ভুলটা ভাঙিয়ে দিল। বড় আপা আসলো বলতে? কোন বড় আপা? আমার বড় আপা, মাহবুব আপা। সে না অনেক আগেই মারা গেছে, তুমি তো বলেছিলে। হ্যাঁ, মারা গেছেন। কিন্তু সেটি যখনই আমি আমার আদর্শ থেকে বিচ্যুত হতে চাই, আমার নীতি থেকে সরে যেতে চাই, ঠিক তখনই আপা চলে আসে, আমার সামনে বসে, একদম এরকম। আমি দেখতে পাই তাকে, আমাকে বলে, মাহবুব তুই এটা করিস না। আপার কথা তো আমি তোমাকে বলেছিলাম, ছোটবেলায় একবার আমি একটা অন্যায় করেছিলাম। আমি যাতে মার না খাই সেই জন্য আপা অন্যায়টা নিজের কাঁধে নিয়ে নিয়েছিল। আসলে প্রত্যেকটা মানুষেরই একটা আদর্শিক জায়গা থাকতে হয়। আপা আমার সেই আদর্শের জায়গা। আপা একদিন আমাকে বলেছিলেন, মাহবুব একটা মানুষের 10-20টা গাড়ি থাকলে যে সে সুখী হবে
ব্যাপারটা এমন না। আমার না থাকলেও যে সে অসুখী হবে ব্যাপারটা এমনও না। আসলে সুখ ব্যাপারটা ডিপেন্ড করে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গির উপরে। সুইটি, তুমি জানতে চেয়েছিলে শামীমের আশার সঙ্গে আমার গাড়ি না কেনার সম্পর্কটা কি। আমি বলেছিলাম সুখের সম্পর্ক। ব্যাপারটা আসলে তাই। শামীম যখন আসলো, সুখবরটা দিল, আমাকে মিষ্টি খাওয়ালো, আমার মনের মধ্যে না কয়েকদিন ধরে একটা মেঘ জমেছিল। মেঘটা সরে গেল, আমি বুঝলাম এটা সুখ। আজকে যে উপায় আমার গাড়ি কেনার কথা ছিল, আমি যদি গাড়িটা কিনতাম তাহলে আমি অসুখ নিয়ে বাড়িতে ফিরতাম, কিন্তু আমি সুখ নিয়ে বাড়িতে ফিরেছি। এটা সুখ। কাল তো তোমার পরীক্ষা, মানে আমি তো বলেছিলাম তোমাকে গাড়িতে করে নিয়ে যাব। আমি তোমাকে রিকশায় করে নিয়ে যাই। মাহবুব, এই প্রথমবারের মতো আমার নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে। আরে পাগল, রিকশায় কেন? প্রয়োজন হলে আমরা হেঁটে যেয়ে পরীক্ষা দিব। তুমি যে গাড়িটি কেনো নেই মাহবুব, আমার যে কি যে ভালো লাগছে আমি তোমাকে বোঝাতে পারবো না। তুমি তুমি এটা একটু খুলে দেবে আমাকে। কেন? আমি তোমাকে একটা মিষ্টি খাওয়াবো। এমন করিয়া এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে, তাহারা কি এমনই অবলীলাক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না? আলোচ্য অংশটুকু কোন গল্প হইতে লওয়া হইয়াছে বলো। বিলাসী। লেখকের নাম বলো। লেখকের নাম কেন বলবো? তুমি কি আমার সাথে ফাজলামি করো? আমি পড়া ধরতেছি, তুমি পড়া বলো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায় বানান বলো। চট্টোপাধ্যায় বানান কেন বলবো? তিনটা বানান ভুল হলে 1 নম্বর কাটা যায়, বলো। বানান আমি বলতে পারবো না, লিখতে পারবো, অসুবিধা নেই। শিওর? শিওর। আচ্ছা, এখন প্রশ্নবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করো। পুলিশের লোক জানিবে কি করিয়া? পুলিশের লোক জানিবে না। গুড। তারা কি পাষাণ? তারা পাষাণ নয়। এতে দোষ কি? এতে কোনো দোষ নেই। কোনো লাগবে না এখানে, এতে দোষ নেই। ও, এতে দোষ নেই। তারপরে নেতিবাচক বাক্যকে তুমি আর আমাকে প্রশ্ন করো না তো, যা করছি সব আওলাই যাচ্ছি। একটি তুলসী গাছের কাহিনী, এটা কার লেখা? আমার লেখা। টাকা করি কারি কারি তোমার দেখা নাই, তোমার জন্য নতুন বাড়ি তোমার দেখা নাই, বাড়ি হইছে নতুন গাড়ি তোমার দেখা নাই, ব্যাংক ব্যালেন্সের বাড়াবাড়ি তোমার দেখা নাই। তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে সুখ, ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে সুখ, ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে সুখ, ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে।